জি, সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আমি হাবিবা ইয়াসমিন। আমি এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট থেকে বলছি। আমি এই টিমটাকে লিড করছি। সো শুরুতে যদি আমরা সেশন ফ্লোটা একটু বলি, আমরা খুব ছোট্ট করে একটু এনরুটের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এরপরে সারোয়ার ভাই আসবেন, ওনাকে একটু পরিচয় করে দিব। তারপরে সারোয়ার ভাইয়ের সেশনটা হবে 40 থেকে 50 মিনিট। অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে সবার শেষে। আমরা তখন ওপেন এন্ডেড কোয়েশ্চেন নিব। এর মাঝখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। তো এনরুট আমরা 2008 সালে শুরু করি। তো আমরা এক্সিকিউটিভ এডুকেশন প্রোভাইড করি। খুব আমরা এ পর্যন্ত আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করার। আমরা তাদেরকে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ট্রেনিং প্রোভাইড করেছি এবং কনসালটেন্সি কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। এছাড়া ডেভেলপমেন্ট সেক্টরে এবং ফর প্রফিট সেক্টরে যেগুলোকে আমরা ব্যাংক এবং এফএমসিজি যেসব অর্গানাইজেশন চিনে থাকি তাদেরকে ট্রেনিং প্রোভাইড করেছি। তো আমাদের এনরুটের ট্রেনিংটা যদি আমরা দেখি, আমাদের প্রধানত 4 ভাগে আমরা ট্রেনিং কে ভাগ করি। একটা হচ্ছে কাস্টমাইজ প্রোগ্রাম ট্রেনিং, যেটা হচ্ছে আমরা অর্গানাইজেশনের নিড অনুযায়ী তাদের কি ধরনের ট্রেনিং দরকার সেভাবে করে তাদের নিডটা বুঝে, টার্গেট অডিয়েন্স বুঝে ট্রেনিংটা তাদের জন্য ডিজাইন করে দিই। ওপেন প্রোগ্রাম হচ্ছে আমরা একটা টাইম এবং ডেট ফিক্স করে দিই, ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টরা আসেন, তারা এই বিষয়ে ট্রেনিংটা নেন। তো এটা একটা ওপেন প্রোগ্রাম। আর ই লার্নিং প্রোগ্রাম হচ্ছে যে আমাদের 2016 সালে আমরা শুরু করি। এটা সুদক্ষ নামে, www.sudoksh.com। এখানে কিছু ই লার্নিং কোর্সেস আছে, আমরা পরবর্তী স্লাইডে একটু দেখব। তো সেটা হচ্ছে পার্টিসিপেন্টসরা নিজে কিনে বা অর্গানাইজেশন থেকে কিনে কোর্সগুলো করতে পারে। আর আমরা এক্সিকিউটিভ কোচিং ও প্রোভাইড করি, যেটা মিড টু সিনিয়র লেভেলে 1-to-1 কোচিং থাকে সেটা। খুব সংক্ষেপে যদি একটু বলি, এ পর্যন্ত আমরা 140টারও বেশি অর্গানাইজেশনের সাথে কাজ করেছি ট্রেনিং বিষয় এবং 20,000-এর বেশি পার্টিসিপেন্টকে ট্রেনিং প্রোভাইড করেছি। আর 12টারও বেশি ইন্ডাস্ট্রি সাথে আমাদের কাজ করা হয়েছে। এবং অনলাইনে যেটা বললাম সুদক্ষ.com আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, এখানে প্রায় 6,000 প্রশিক্ষণার্থী আমাদের এখান থেকে ট্রেনিংটা নিয়ে তারা ট্রেনিং সম্পন্ন করেছে। এটা হচ্ছে আমাদের সুদক্ষর লুক, আপনারা ওয়েবসাইটে গেলে দেখবেন এটা আছে www.sudokho.com এ। সুদক্ষটা আসলে কি করতে পারে, এটা অনেক ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে যে ই লার্নিং, যেটা আমি বললাম যে কিছু প্রি রেকর্ডেড কোর্স থাকে, পার্টিসিপেন্টরা তাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী সেখান থেকে কোর্সটা করতে পারে, যে কোনো জায়গায় বসে কোর্সটা করতে পারে, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে। আর একটা হচ্ছে লাইভ ক্লাসরুম, আজকে আমরা যে ধরনের সেশনটা করছি এরকম লাইভে ট্রেনিং হয়, পার্টিসিপেন্ট এবং টিচাররা থাকেন এবং তারা একটা কোনো কোর্সে বা ট্রেনিং এ অংশগ্রহণ করেন। এছাড়া আমাদের ট্রেনিংটা আমাদের এই প্ল্যাটফর্ম দিয়ে ম্যানেজ করা যায়। যদি বলি যে আজকের এই সেশনটা আমাদের কি কাজ, আমরা এমএল সিএফটি যদি বলি, আমাদের অনলাইনের প্ল্যাটফর্মে দেখবেন যে আমরা ব্যাংকের জন্য এবং এনবিএফআই এর জন্য অ্যাডভান্স লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং বেসিক্স এর এমএল সিএফটি কোর্স করা। তো এখন পর্যন্ত আমরা 3টা ব্যাংকের সাথে কাজ করেছি এবং 4টা এনবিএফআই এর সাথে কাজ করেছি এবং 1000-এরও বেশি পার্টিসিপেন্টস এখান থেকে আমাদের সাথে ট্রেনিং করেছে। টু বি এক্সাক্ট নাম্বার হবে হচ্ছে 1066 জন আজকে পর্যন্ত। আমরা 2017 সালে এনবিএফআই এর যে ক্যামেলকো কনফারেন্স হয় সেখানে আমাদের এই কোর্সটা উপস্থাপন করেছিলাম। সেখানে বিএফআই এর প্রধান রাজি স্যার ছিলেন, উনি এই কোর্সটা উদ্বোধন করেছিলেন। তো এটা হচ্ছে আমাদের যেটা বললাম ট্রেনিং দেয়া যায়। আমি আর বেশি সময় নিব না। আমাদের এটা যেহেতু আমরা ট্রেনিং করি, আমাদের একটা স্টুডিও আছে। এখানে কিছু আমরা ট্রেনিং এর ক্লায়েন্টের নাম দেখিয়েছি যারা কিনা আমাদের সাথে অনলাইনে ট্রেনিং করেছে বা এমএল সিএফটি রিলেটেড ট্রেনিং করেছে। তো বিআইবিএম এর সাথে আমরা কাজ করেছি, ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, ঢাকা ব্যাংক, ইউসিবি ব্যাংক, ওনাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এনবিএফআই এর মধ্যে থেকে আইপিডিসি, সাবিনকো, এদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো আমি আর কথা বাড়াবো না, আমি জাস্ট সংক্ষেপে একটু বলে নিই, আমরা যেহেতু অনেকেই এখানে পার্টিসিপেট করছি, হাউস রুলস বা ওয়েবিনার এটিকেটটা আরেকবার একটু বলে দিই যে সবাই দয়া করে সবার নামটা একটু রিনেম করে ফেলবেন অফিসিয়াল নাম দিয়ে, আর অর্গানাইজেশনের নামটা সাথে দিতে পারেন। অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। আর কোনো কোয়েশ্চেন যদি থাকে ডিউরিং দ্য সেশন তাহলে আপনারা আপনাদের চ্যাট বক্সে এটা লিখতে পারেন, আমরা কোয়েশ্চেনটা দেখতে পারবো। আর আমরা চাইবো যে সবাই সবার প্রতি রেসপেক্টফুল থাকবেন। আর হচ্ছে যে
যখন আমরা কিউএনএ সেশনে যাব, কোশ্চেন গুলো নিব, তখন নাম এবং অর্গানাইজেশনের নাম বলে কোশ্চেন গুলো করলে তখন আমরা কোশ্চেন গুলো নিই। সো আজকে আমাদের ফ্যাসিলিটেটর, আমি জানি যে হি নিডস নো ইন্ট্রোডাকশন, সারওয়ার ভাই চৌধুরী এমএকিউ সারওয়ার। উনার 35 বছরের একটা গ্লোরিয়াস ব্যাংকিং ক্যারিয়ার আছে, যার মধ্যে 15 বছর উনি এমএলসি নিয়ে কাজ করেছেন বড় বড় মাল্টিন্যাশনালস এবং লোকাল জায়ান্টসদের সাথে। উনি প্রায় বেশ সময় ধরে ক্যামেলকো চিনে বাংলাদেশের অনেকগুলো বড় বড় ব্যাংকে, এবং উনি অনেক আমাদের একজন প্যাশনেট কোচ এবং ট্রেনারও বটে। ওনার কিছু যদি স্পেশালাইজেশন আমি বলি, যে উনি ব্যাংকিং এবং সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করার খুবই সুন্দর অভিজ্ঞতা আছে, এবং উনি আমাদেরকে এখনো গাইডেন্স প্রোভাইড করে যাচ্ছেন। তো আমরা এই সুযোগটাকে আর কি নিয়েছি এবং আপনাদের সাথে এই সেশনটা আজকে অর্গানাইজ করেছি। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করছি আমাদের আজকের সেশন টকস এট সুদত্ত সারোয়ার ভাইয়ের সাথে। সারোয়ার ভাই, আপনি শুরু করেন। এইখানে যারা আছেন আমার মনে হয় যে সবাই আছেন ফ্রম দ্য ব্যাংকিং সেক্টর মেনলি বোধ হয়। জি। এবং প্রায় সব ব্যাংকেরই এই উলসবার্গ করেসপন্ডেন্ট ব্যাংকিং ডিউ ডিলিজেন্স কোয়েশ্চেনের যেটা সিবিডিডিকিউ, এই তাদের করেসপন্ডেন্ট ব্যাংকগুলি এটা পূরণ করতে বলে এবং অ্যানুয়ালি এটা রিভিউও করে। তো সেই জন্য এটা করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ করার জন্য এইটার আর বিকল্প নাই, এখন এটাই হয়ে গেছে স্ট্যান্ডার্ড। তো আমরা এটাকে আরো বর্ধিত করে এখন ওরা বলে 110টা কোয়েশ্চেন, আগে ছিল 28টা, এখন 110টা, কিন্তু আসলে 110টা না। আমি ওদের হিসাব করলাম, এর যে সাব কোয়েশ্চেন আছে সেগুলি যোগ করলে প্রায় 300-এর উপরে হয়। I think I made a calculation once and সেখানে দেখলাম 347 হয় কোয়েশ্চেন। However, এইটার মানে আসলে এই কোয়েশ্চেনেরটা দিয়ে আমাদেরকে ব্যাংকগুলিকে মূল্যায়ন করে, আমাদের করেসপন্ডেন্ট ব্যাংক যারা বাইরের, ওরা কি মূল্যায়ন করে যে বিভিন্ন আসপেক্টে, সেটাই আমরা, এবং এটা কেন এই পর্যায়ে আসলো এটা একটু ব্যাকগ্রাউন্ডও আলোচনা করব, যে উলসবার্গ গ্রুপটা আসলে কি, এবং তারা যে এটা একটা ইউনিক কর্পোরেট কালেকটিভ অ্যাকশন ইনিশিয়েটিভ, তারপর কিভাবে ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস গুলি, মনে করি ইউএন, ইভেন G7 বা পরে G20 কান্ট্রিজ, তারপরে বাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, তারপরে ইউএসএ তে যখন 9/11-এর পরে ইউএস প্যাট্রিয়ট অ্যাক্ট হলো, তারপরে ওদের যে এফএফআইসি, ওফ্যাক, ওইসিডি, প্রত্যেকেরই রোল ছিল এই করেসপন্ডেন্ট ব্যাংকিং বেস্ট প্র্যাকটিসটা শেপ করার জন্য। সেটা আরো একটু হালকা করে একটু বলার চেষ্টা করব। আর এই উলসবার্গ এই সিবিডিডিকিউ, এটা যে একটা এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে ব্যাংকিং এর, ফর করেসপন্ডেন্ট ব্যাংকিং ডিউ ডিলিজেন্স, এটার ইভলিউশনটা কিভাবে হলো, আর আমাদের যারা লোকাল ব্যাংকগুলো আছে, আমাদের ডোমেস্টিক ব্যাংক, এইটা তো পূরণ করতে হবে। আপনি যদি করেসপন্ডেন্ট ব্যাংকিং করেন, এটা এখন মানদণ্ড সেম স্ট্যান্ডার্ড, ইউনিফর্ম স্ট্যান্ডার্ড হয়ে গেছে গ্লোবালি। সো আপনি এটা বাদ দিয়ে তো কেউ আপনার সাথে করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ করবে না। কাজেই এইটাকে আপনাকে করতে হইলে আসলে এটা হলো এরকম একটা জিনিস যে দে আর টেস্টিং আস, যে আমরা এটা একটা স্ট্যান্ডার্ড, আসলে ওই স্ট্যান্ডার্ডে আপনি কোথায় আছেন এটা বোঝার জন্য। সো এটা যে আপনি কারেক্টলি উত্তর দিলেই, সব উত্তর যদি আপনি কারেক্টলি দেন তাইলেই যে পাস করে গেছেন এমনটি না, কারণ আপনি কারেক্ট দিচ্ছেন, আপনার স্ট্যান্ডার্ড ওই লেভেলের না, তা আপনি সব জায়গায় নো বলে দিচ্ছেন, তাহলে তো আপনার করেসপন্ডেন্ট রিলেশনশিপ হবে না। আর আসলে এটা এই মানদণ্ডটা একটু উঁচু আমাদের জন্য, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের জন্য এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে রাখছে ওরা ইচ্ছাকৃতভাবে রাখছে।
ওরা যখন এটা করেছিল তখন ভাবছিল যে আমরা ধাপে ধাপে 2019-এর মধ্যে আমরা এই লার্নিং কার্ভে উত্তীর্ণ হব, কিন্তু এখন দেখা যাচ্ছে তাও হচ্ছে না। কাজেই আমার মনে হয় দিস ইজ হাই টাইম যে আমাদের ডোমেস্টিক ব্যাংক যারা আছেন তারা এটার উপরে একটা গ্যাপ অ্যানালিসিস করা, যে আমরা এই স্ট্যান্ডার্ড গুলি থেকে স্ব ব্যাংকগুলি কোথায় আছি আমরা এখন, এবং সেই হিসাবে একটা প্র্যাকটিক্যাল একটা ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করা টু বিল্ড ক্যাপাসিটি টু মিট দোজ স্ট্যান্ডার্ডস। যাই হোক, আমরা যদি ইয়েতে যাই, আপনার করেসপন্ডেন্ট ব্যাংকিং আমরা সবাই জানি এটা relationship involves the provision of banking services by one financial institution to another financial which is located in a different jurisdiction. এটা ঢাকার বাইরে হইতে পারে, লোকালিও কিন্তু করেসপন্ডেন্ট রিলেশনশিপ আছে লোকাল ব্যাংকগুলির সাথে, ডিস্ট্রিক্ট লেভেলের ব্যাংক যেখানে ছিল না আগে ব্রাঞ্চ তার সাথে। কিন্তু আমরা যেটা আলোচনা করছি দিস ইজ মেইনলি যে আমরা ক্রস বর্ডার ওভারসিজ করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপের ব্যাপারে। যাই হোক, তো করেসপন্ডেন্ট ব্যাংকিং আমরা বললে এটাই বুঝাই নর্মালি এখন, যে একটা ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সে যখন করেসপন্ডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট করে ইউএসএ তে বা ইউতে যে ব্যাংক অবস্থিত আছে, বিকজ আমাদের ডলার পেমেন্টস এর সুবিধা হয়, আমাদের ইউরো পেমেন্টস এর সুবিধা হয়, সেই জন্য আমরা তাদের সাথে এই ওদের সার্ভিস নেওয়ার জন্য, ওদের সিস্টেম অ্যাক্সেস করার জন্য এই রিলেশনশিপটা করা হয়। তো তাদের আমরা তখন কাস্টমার হয়ে যাই। এখন করেসপন্ডেন্ট ব্যাংকিংটা ওদের জন্য এরা আমাদের খুব রিস্কি মনে করে। কারণটা কি, যে করেসপন্ডেন্ট ব্যাংকিং গুলি রিলেশনশিপ আর ভালনারেবল টু মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, because they involve a bank carrying out transactions on behalf of another bank's customer. আমাদের যারা করেসপন্ডেন্ট ব্যাংক বাইরে, তারা মনে করে যে তারা আমাদের কাস্টমার হয়ে আমরা যে লেনদেন করি, তো সেই কাস্টমারের ট্রানজাকশনই তো তারা হ্যান্ডেল করছে, অথচ তারা তাদেরকে চিনে না। তারা ধরেন বাংলাদেশি ব্যাংকের কাস্টমারদেরকে চেনে না, ওদের সম্বন্ধে কিছু জানে না, কিন্তু তাদের ট্রানজাকশন আপনি ওদের কাছে পাঠাচ্ছেন। কাজেই আপনার এখানে আপনি কতটুকু রিস্ক ম্যানেজমেন্ট করছেন, কতটুকু আপনার কন্ট্রোলস আছে, এইটা বোঝার জন্য তাদের যেই পরিশ্রম বা যেই ডেডিকেটেড লোকজন লাগে এটাকে মনিটর করা, মিটিগেট করা, এটা ওদের এই রিস্কটা ওরা নিবে কিনা, এই কস্টটা ওরা নিবে কিনা। তো এই যে ওদের কনসার্ন রিগার্ডিং করেসপন্ডেন্ট ব্যাংকিং, অনেকে আমরা মনে করি যে এটা বোধহয় 9/11 এর পরে আমেরিকা থেকে এটা আসছে, যেমন প্যাট্রিয়ট অ্যাক্ট করছে, সেখানে AML CFT বা ট্রেজ ফাইন্যান্সিং এর যেসব নিয়ম কানুন চালু হয়েছে, আরো কঠিন নিয়ম কানুন আরম্ভ হয়েছে তারপর থেকে। আসলে ওদের এই কনসার্নটা তারও আগে ছিল। 9/11 তো ভাই সেপ্টেম্বর 2001 এ হয়েছে, আর দেখেন ফেব্রুয়ারিতেই 2001 ফেব্রুয়ারি 5-এ ওদের একটা রিপোর্ট অফ দ্য পার্মানেন্ট কমিটি অন ইনভেস্টিগেশনস অফ দ্য গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স US সিনেট, করেসপন্ডেন্ট ব্যাংকিং আ গেটওয়ে, ওই রিপোর্টটার নাম হচ্ছে করেসপন্ডেন্ট ব্যাংকিং আ গেটওয়ে অফ মানি লন্ডারিং। সেখানে বলছে যে US ব্যাংকস থ্রু দ্য করেসপন্ডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট, এক সেকেন্ড দেখা যাচ্ছে, এটা কি সরানো যায় কিনা? এটাকে সরাতে পারছি না। আচ্ছা, US bank through correspondent banking accounts they provide to other banks have become conduits for dirty money flowing into this American financial system and have as a result facilitated illicit enterprise including drug trafficking, financial fraud. এটা 2001-এই তাদের এই কনসার্ন ছিল, US সাবকমিটি হিয়ারিং এ এটা আসছিল, এবং তারা এই সম্বন্ধে পদক্ষেপ নেওয়ার আগেই তো ওই 9/11 এর আমরা আরম্ভ হয়ে গেল, এবং তারপরে ওদের ব্যাপক আপনার করেসপন্ডেন্ট ব্যাংকিং এর, করেসপন্ডেন্ট ব্যাংকিং না শুধু, ওরা ওই US প্যাট্রিয়ট অ্যাক্টটা তো শুধু মানি লন্ডারিং প্রিভেনশন বা টেররিস্ট ফাইন্যান্সিং না, এটা ওদের হোমল্যান্ড সিকিউরিটি থেকে আরম্ভ করে ব্যাপক চেঞ্জেস আনছে ওর মধ্যে। তার মধ্যে অবশ্য
এই করেসপন্ডেন্ট ব্যাংকিংটাও আসছে। আচ্ছা, স্ক্রিন চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা, এখন দেখেন এই গ্লোবাল মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন স্ট্যান্ডার্ডস গুলি কিভাবে ইভলভ হয়েছে, এটা 1988 এর কিন্তু ওই ভিয়েনা কনভেনশন, ইউএন এর কনভেনশন এটা, এবং সেইখানে কিন্তু বাংলাদেশ অনেক আগেই সই করেছে, তা অনেক কান্ট্রি ওটাতে করেছে। সেখানেই কিন্তু প্রথম সব দেশ রাজি হয়, কমিট করে টু ক্রিমিনালাইজ মানি লন্ডারিং, এবং এই মানি লন্ডারিং থেকে যে এই মানি লন্ডারিং বা ক্রিমিনাল প্রসিডসকে ফ্রিজ করবে বা এটা এই ইনফরমেশন শেয়ার করবে উইথ আদার রেগুলেটরস, এগুলি এগ্রি করা হয়। কিন্তু বেশিরভাগ দেশই তখন এটাকে এত সিরিয়াসলি নেয় নাই। পরবর্তীতে গ্লোবাল ব্যাংকগুলি তারা নিজে থেকেই কিন্তু G7 কান্ট্রিগুলিকে পুশ করছে, বিশেষ করে দে ওয়ার ওয়ারিড অ্যাবাউট ইলিগাল ড্রাগ মার্কেটস। মানি লন্ডারিং প্রিভেনশন শুরু হয় এই ড্রাগ মানি বন্ধ করার জন্যই ইনিশিয়ালি। তো তাদের উদ্যোগেই এই FATF তৈরি হয় এই 89-এ, এবং FATF এর CDD রুলস 1988-এই বিভিন্ন দেশের ন্যাশনাল স্ট্র্যাটেজির উপর বেস করে বাজেল স্টেটমেন্ট অফ প্রিন্সিপালস এর একটা বের হয়। বাজেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশনের প্রচুর আপনার ইয়ে আছে, কন্ট্রিবিউশন আছে এই ব্যাপারে। অ্যান্ড সো এইটার উপরে ভিত্তি করে বাজেল স্টেটমেন্ট অফ প্রিন্সিপাল যেটা 1988-এ ইস্যু করা হয়, তারা প্রথম CDD রুলসটা তৈরি হয়। তারপরে দেখা গেল 90s-এর দিকে, 90s-এর মিড 90s পর্যন্ত US এবং ইউরোপিয়ান ব্যাংকগুলি সাংঘাতিক রিপুটেশনাল ড্যামেজ হলো তাদের, বিকজ অফ মেজর মানে স্ক্যান্ডালস, ওই বিশেষ করে করাপশন স্ক্যান্ডালস, সানিয়া বাচা স্ক্যান্ডাল ইন সিটি ব্যাংক, সিটি গ্রুপে। এছাড়াও USA তে দেখেন অনেক এরকম কি বলে, there was this bank, I forget the name, ওই ব্যাংকটাই তো বন্ধ হয়ে গেল। That bank was only serving to different heads of states, এবং বিশেষ করে করাপ্ট কান্ট্রির সব বড় বড় নেতাদের ব্যাংক ছিল। তো এই সব অ্যাবিউজের কারণে এই করাপশনটা এবং অ্যান্টি ব্রাইবারি রেগুলেশন, OECD ওয়ার্কিং গ্রুপ অন ব্রাইবারি, তারা এটা ভেরি স্ট্রং, 47 কান্ট্রিজ এটা এন্ডোর্স করে। তাদের কনভেনশনে যেভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে এই করাপশন দূর করার চেষ্টা আরম্ভ হইল, তারপরে ধরেন বিভিন্ন দেশে অ্যান্টি করাপশন আইন তৈরি হলো, আমাদের দেশেও হয়েছে। তারপরে আসলো US প্যাট্রিয়ট অ্যাক্ট ফলোইং 9/11, সেইখানে তাদের US সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ ট্রেজারি মানে ধরেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার, তাকেও অনেক ক্ষমতা দেওয়া হইলো যে ওরা স্পেশাল মেজার নিতে পারে, দে ক্যান ইম্পোজ অন ডিফারেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বা ক্লাসেস অফ ট্রানজাকশন এগুলির উপরে, এবং স্পেশাল ডিউ ডিলিজেন্স প্রোগ্রাম ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকদের উপরে তারা বলবৎ করতে পারলো। তারপরে ধরেন US করেসপন্ডেন্ট ব্যাংক, US করেসপন্ডেন্ট অ্যাকাউন্ট উইথ শেল ব্যাংক বন্ধ করে দিল। এখন তো ধরেন এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়াইছে, শেল ব্যাংকের সাথে কেউ ট্রানজাকশন করতে পারবেন না, শেল ব্যাংকের রিলেশনশিপ করা যাবে না। তারপরে করেসপন্ডেন্ট ব্যাংক সার্টিফিকেশনস লাগলো, আমেরিকা এখন লাগে, এবং ওদের একটা 120 আওয়ার রুল হয়েছে যে ওরা আপনাদের করেসপন্ডেন্ট ব্যাংক, আমরা যারা USA কোনো ব্যাংক যদি আমাদেরকে করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ করে, তাইলে ওদের রেগুলেটর কিছু ইনফরমেশন চাইলে সেই তথ্য 120 ঘন্টার মধ্যে আমরা দিতে বাধ্য থাকবো, বা USA তে একজন এজেন্ট নিয়োগ করতে হবে যাকে ওরা নোটিস করবে বা সাবপিনা করলে তারা দিবে। এনিওয়ে, সো এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল রেগুলেটরি অথরিটিজের সাথে তাদের কোঅপারেশন এবং এনফোর্সমেন্ট
অথরিটিজের সাথে কোঅপারেশন করার আইন করা হইলো এবং এটা বলবৎ হইলো। ভলান্টারি ইনফরমেশন শেয়ারিং অ্যামাং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আর ওদের সিআইপি বা কাস্টমার আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, ওইটার আদলেই আমাদের যে সিডিডি বলেন, কেওয়াইসি বলেন, এগুলি এফএটিএফএস স্ট্যান্ডার্ডেও ঢুকে গেল এবং তারপরে আপনার তার মাধ্যমে আমাদের মতো দেশও আসলো। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি স্যার, কিছু দাগ। জি, আমার স্ক্রিনে কেউ আঁকতে পারলো কিভাবে বুঝলাম না। এটা আপনার হ্যাঁ, মাউস লেগে পেন অন হয়ে গেছে আর কি। ও আচ্ছা, সরি। আচ্ছা, heightened expectation of global regulators. এখন দেখেন ইউএসএ তে বলা হয় অ্যালফাবেট স্যুপ অফ রেগুলেটরস, মানে ওদের রেগুলেশনস, যেমন রেগুলেশন এ বি সি ডি, ওদের রেগুলেশন নামগুলি অ্যালফাবেটিক্যালি দেওয়া হয়, এমনকি ডাবল এ ডাবল বি ডাবল সি এরকমও আছে। যাই হোক, ওদের রেগুলেটর অনেকগুলি, যেমন ইউএস ফেডারেল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এক্সামিনেশন কাউন্সিল এফএফআইইসি, এরা কিন্তু ব্যাংকগুলি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক না খালি ব্যাংক প্লাস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কে ওরা রেগুলেট করে। এমনকি তারা যখন ইন্সপেক্ট করে বা অডিট করে, সেইখানে মানি লন্ডারিং, ওদের মানি লন্ডারিং অ্যাক্ট, ওরা ইনিশিয়ালি বিএসএ ছিল, ব্যাংক সিক্রেসি অ্যাক্ট, ওই জন্য ওরা বিএসএ এএমএল বলে। সেইটার ইন্সপেকশন বা অডিট করার জন্য তাদের যে এক্সামিনেশন ম্যানুয়াল আছে, ওই এক্সামিনেশন ম্যানুয়ালে বলতেছে ব্যাংক ম্যানেজমেন্ট শুড স্ট্রাকচার দ্য ব্যাংকস BSA AML compliance program to adequately address its risk profile as identified by the risk assessment, appropriate policies, procedures, processes to monitor. আমার এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, anyway, এটা তো একটা কোর্ট এক্স্যাক্টলি বলতে হবে, সেই জন্য আমি দেখার চেষ্টা করলাম। So appropriate policies, procedures and monitoring a BSA AML risk, for example banks monitoring systems to আচ্ছা আচ্ছা এখানে বলতেছে স্ট্রাকচার, আমি আবার বলি, ব্যাংক ম্যানেজমেন্ট শুড স্ট্রাকচার দ্য ব্যাংকস BSA AML compliance program to adequately address its risk profile as identified by the risk assessment, develop the appropriate policies, procedures, processes to monitor and control BSA AML risks. For example, banks monitoring system should identify, research and report suspicious activity, should be risk-based, with particular emphasis on higher risk products, services, clients, entities, and geographic locations as identified by the bank's risk assessment. So, এই risk assessment-টা আমাদের মতো দেশে আনফরচুনেটলি আমাদের ব্যাংকগুলিতে রিস্ক, এটাও একটা উইকনেস আমাদের, যে আমাদের প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট আমরা সব ব্যাংকগুলি করতে পারি না। কোনো ব্যাংক হয়তো বা করছেন কিন্তু হচ্ছে না। সো এটা ওদের একটা কনসার্ন। তারপর আরেকটা হলো যে ওই এফআইসি ম্যানুয়ালি আছে, যে আমি কোটেশনের মধ্যে থেকে এখানে দিচ্ছি, some foreign financial institutions are not subject to the same or similar guidelines as US banks. Therefore, these financial institutions may pose money laundering risk to their respective US bank correspondents. তার রেগুলেটর এফএফআইসি বলছে যে ফরেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মানে ধরেন আমরা বাংলা, ওদের জন্য আমরা ফরেন, আমরা আমাদের রেগুলেশন বা সিস্টেম তুলনামূলকভাবে ইউএস সিস্টেম থেকে একটু মানে নিচে আছে। কাজেই ফরেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মে পোজ মানি লন্ডারিং রিস্ক টু রেসপেক্টিভ ইউএস। এখন ইউএসএ তে যে করেসপন্ডেন্ট ব্যাংক আছে তার জন্য আমি বেশি রিস্ক বহন করি। তাদের ইনভেস্টিগেশনস have disclosed that in the past foreign correspondent accounts have been used by drug traffickers
and their criminal elements to launder funds. এই যে যেমন মেক্সিকোতে ওরা পেয়েছে, HSBC was fined $2 billion, আরো অনেক সিটি গ্রুপ ফাইন হয়েছে, জেপি মর্গান হয়েছে, সেগুলি তো সব আমেরিকার মধ্যে ট্রানজাকশনের জন্য হয়নি। এই যে বড় বড় আমরা ফাইনের কথা শুনেছি, these are all outside the US. যেমন বিএনপি পারিবা বিশাল এক ফাইন দিল, that was in outside the US. তারপরে বলছে যে shell companies are sometimes used in the layering process to hide the true ownership of accounts of foreign correspondent financial institutions. তার লাস্টে বলছে যে because of the US banks potential lack of familiarity with the foreign correspondent financial institutions, customer, criminals and terrorists can more easily conceal the source and use of illicit funds. Consequently, each US bank, including all overseas branches, offices and subsidiaries, should closely monitor transaction related to foreign correspondent accounts. ওদের রেগুলেটর চায় যে ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকগুলি ভালোভাবে মনিটর করা হোক, ক্লোজলি মনিটর করা হোক, তাদের ট্রানজাকশনও ক্লোজলি মনিটর করা হোক। এইসব থেকেই আসছে। ওরা চাচ্ছে হারমোনাইজেশন, মিনিং ওদের স্ট্যান্ডার্ডে আমরা যেন চলে যাই, আমাদের রেগুলেশন আর ওদের রেগুলেশনে যেন পার্থক্য না থাকে। তো এইটা আর তারপর ধরেন উলসবার্গ গ্রুপটা কিভাবে আসলো, এটা একটা মানে ইউনিক জিনিস। দেখেন সাধারণত দে আর অল কম্পিটিটর ব্যাংকস, গ্লোবাল ব্যাংকস। তো ইনিশিয়ালি দুইজনে এটা আলোচনা শুরু করছিল, তারপরে ওরা 11টা গ্লোবাল কর্পোরেট ব্যাংকস, তারা শ্যাটু উলসবার্গ বলে একটা সুইজারল্যান্ডে নর্থ ইস্টার্ন সুইজারল্যান্ডে একটা কাসল আছে, এখানে তারা প্রথম মিটিং করেছিল। সেই মিটিং এ তাদের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং আদার্সও ছিল, যারা দে ওয়ার মোর কনসার্ন উইথ অ্যান্টি মানি লন্ডারিং গাইডলাইন্স ফর প্রাইভেট ব্যাংকিং। ভাই কাছে যে কথা বলো। তো ব্যাপারটা হচ্ছে যে প্রাইভেট ব্যাংকিং বলতে আমরা যা বুঝি তা না, কিন্তু বাংলাদেশে আমরা প্রাইভেট ব্যাংকিংটা আমরা মনে করি যে এই যে প্রাইভেট সেক্টর ব্যাংক, আসলে প্রাইভেট ব্যাংকিং ইজ আ লাইন অফ, মানে বাইরে ইটস আ সেপারেট লাইন অফ বিজনেস। এটা হচ্ছে মানে মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ারদের ব্যাংক। মানে প্রাইভেট ব্যাংকের কাস্টমার হইতে হইলে আপনাকে মিনিমাম, তখন আগে তো ছিল আর একটু কম, $1 মিলিয়ন হইলেই হইতো। এখন তো আপনি $2 মিলিয়ন না হইলে আপনি অ্যাকাউন্টই খুলবেন আপনার। তো ওই রকম কাস্টমারের জন্য এএমএল করাতে টাফ ছিল। এখন আমাদের দেশে আমরা দেখি যে আমাদের যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস আছে, যারা খুবই মিলিয়নিয়ার, লোকাল মিলিয়নিয়ার, তাদের কাছেই সব রকম তথ্য পেতে অসুবিধা হয়, দিতে চায় না। আমরাও ভয় পাই আমার অনেক বড় কাস্টমার চলে যাবে। আপনি এখন চিন্তা করেন প্রাইভেট ব্যাংকিং নিয়ে ওরা এই চিন্তায় ছিল, এবং তারা একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে হয়, যাতে সবাই, এই জন্য এই বড় বড় 11 ব্যাংক পরে, এটা এখন 2 বছর পরে এদের সংখ্যা 13টা হয়েছে এখন। যেমন ব্যাংক অফ স্যান্টান্ডার আছে, ব্যাংক অফ আমেরিকা, বার্কলেস, সিটি গ্রুপ, ক্রেডিট সুইস, ডয়েচে ব্যাংক, গোল্ডম্যান স্যাক্স, এইচএসবিসি, জেপি মর্গান চেজ, এমইউএফজি, সোসাইটি জেনারেল, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইউবিএস। এখন এই 13 জন এই উলসবার্গ গ্রুপে আছে। তারা ইনিশিয়ালি প্রাইভেট ব্যাংকিং এর এএমএল রেগুলেশন নিয়ে এটা কি বলে এটা করা হয়েছিল। পরবর্তীতে 9/11 এর পরে ওরা ট্রেজারি ফাইন্যান্সিং এর উপরও ওরা গাইডলাইন ইস্যু করেছে। এখন তো ওরা মাশাআল্লাহ অনেক কিছু করে। কই গেল, যাচ্ছে না কেন? উল্টা দিয়ে চলছে কেন? তো এইরা প্রথমে করেসপন্ডেন্ট ব্যাংকিং এর প্রিন্সিপালস, এটা একটু বললো 2002 এ মনে হয়, হ্যাঁ, এবং 2003 এ যখন 40 FATF 40 রিকমেন্ডেশন, এটা সম্বন্ধে তো নিশ্চয়ই আমাদের এখানে যারা জয়েন করছেন FATF সম্বন্ধেও জানেন, এবং 40 রিকমেন্ডেশন কি, এটাই তো হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড।
মানি লন্ডারিং প্রিভেনশনের বা টেররিস্ট ফাইন্যান্স প্রিভেনশনের, কিন্তু সেটা প্রথমে 2003-তে পাবলিশ হয়েছিল। সেইখানে ক্রস বর্ডার করসপন্ডেন্ট ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর স্ট্যান্ডার্ডসও ছিল। তারপর 2004-এ এই উলসবার্গ গ্রুপ প্রথমে উলসবার্গ এএমএল কোয়েশ্চেনের তৈরি করে ব্যাংক করসপন্ডেন্ট ব্যাংকগুলির জন্য, যেখানে মাত্র 27টা প্রশ্ন ছিল, এবং সেটাও তখনকার দিনে এটা একটা স্ট্যান্ডার্ডের মতো সব ব্যাংকই ইউজ করতো। তো কাজে এটাও একটা সিডিডি প্রসেস ফর করসপন্ডেন্ট ব্যাংকিং চালু হলো। 2015-তে এএমএল কোয়েশ্চেনটাকে রিভাইজ করলো 2014-তে এসে, এবং সেইখানে তারা নতুন কিছু কোয়েশ্চেন যোগ করলো ট্রেনিং এর উপরে, ক্রস বর্ডার পেমেন্টস এর উপরে, বিকজ পেমেন্ট ট্রান্সপারেন্সির আবার কিছু গাইডলাইন প্রিন্সিপালস আসলো, এই উলসবার্গ গ্রুপেরই আছে। এবং ট্রান্সপারেন্ট কি বলে ইন্ট্রোডিউস যেগুলি 2007-এ করছিল সেগুলিও ইন্ট্রোডিউস করা হইলো। এটা মুভ করছে না কেন? আচ্ছা, তারপরে দেখেন, জি বলেন। একটু সময় নেয়, 2-3 সেকেন্ড সময় নেয় আসতে, মানে আসে। এখন 11 নম্বর স্লাইডে আছে। আচ্ছা আচ্ছা, এখন তারপরে যেটা শুরু হলো যে ডি রিস্কিং আমরা নোটিস করলাম। ডি রিস্কিং মানে হচ্ছে ফরেন করসপন্ডেন্ট ব্যাংকগুলি আমাদের সাথে সম্পর্ক ছেদ করলো। কাদের সাথে? যাদেরকে ওরা রিস্কি মনে করছে বা কমপ্লেক্স মনে করছে বা ভাবছে যে আনপ্রফিটেবল, এটা হইতে পারে আপনার সাথে সম্পর্ক রাখলে এটা রিমুনারেটিভ না, এটা লাভজনক না, আবার আপনি আপনার রিস্ক সম্বন্ধে জানে না, আপনি ঠিক মতো এই যে সিডিডি কোয়েশ্চেনের আপনি পূরণ করেন না। কাজেই এইসব কারণে 2008-এর পর থেকে এটা শুরু হয়। ইনিশিয়ালি শুরু হয়েছিল এমএসবি মানে এক্সচেঞ্জ হাউস টাইপ কোম্পানিজ গুলির জন্য। তারপরের থেকে তারা অনেক ব্যাংক, এমনকি আপনার এটা এমন প্রকট হয়ে গেল যে দুইটা ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংকে ওরা ডিরিজ করে দিচ্ছে। তো করাতে তারাও আবার এটা নিয়ে অনেক তোলপাড়, অনেক জায়গায় গেছে। তখন 2015-তে G20 কান্ট্রিজের থেকে একটা রিকোয়েস্ট আসছে যে এই বিসিবিএস মানে বাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন বা কমিটি অন পেমেন্টস এন্ড মার্কেট ইনফ্রাস্ট্রাকচার এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বোর্ড, গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং এফএটিএফ কে এটা দেখার জন্য ক্লোজলি যে এই যে করসপন্ডেন্ট ব্যাংকগুলি যে ডিরিজ করে দিচ্ছে তার ব্যাংকগুলিকে, তাতে কি গ্লোবাল ইন্টারন্যাশনাল ট্রেড বা অ্যাভেলেবিলিটি অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস উপরে কোনো ইম্প্যাক্ট করছে কিনা। কারণটা হচ্ছে এই যে আপনি ওরা যদি মানে হাই রিস্ক মনে করে ওদেরকে বন্ধ করে দেয়, তা তারা তো অন্যদের কাছে চলে যাবে, তো তখন তো তারা আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে পারে। এইসব মানে রিস্ক তো আসলে গ্লোবাল রিস্ক তো বেড়ে গেল সেসব কারণে। তারপর অক্টোবরের 2017-এ প্রথম না এই উলসবার্গ গ্রুপ এই সিবিডিডিকিউ আপডেট করলো, ইনক্রিজিং দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স ফ্রম 28 থেকে 110। কিন্তু আমি দেখলাম, হিসাব করলাম যে লেনজুরগুলি যেগুলি আছে ABCD সেগুলি সব যোগ করলে 347 questions total হয়, covering AML, sanctions, anti-bribery, corruption, payment transparency controls, audited ব্যাপারও আছে, quality assurance আছে। The existing যে এটা ফেব্রুয়ারি 18 তারিখে to cover the entire FCC program based on Wolfsburg গ্রুপেরও আবার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স এর একটা গাইডলাইন আছে, সেটাকেও ইনকর্পোরেট করবে ব্যাংকস অ্যাডপ্টিং। এবং এই চেঞ্জগুলি করা হয়েছে কেন? যে এটা করা হয়েছে যে এফসিসি গাইডলাইনের যেসব জিনিসগুলি ঢুকাতে হবে সেই জন্য। তারপর দেখা গেছে বিভিন্ন ব্যাংক এইটা ছাড়াও আরো অন্য ধরনের কোয়েশ্চেনে তাদের আছে, আর কিছু কারেন্ট বেস্ট প্র্যাকটিস এটার মধ্যে ঢোকা দরকার, এবং এটাকে ইউনিফর্ম, এনহান্স এবং রিজনেবল করার জন্য, একটা স্ট্যান্ডার্ডে আনার জন্য এই উলসবার্গ গ্রুপ সিবিডিডি কিউটা আলটিমেটলি এই 17 এপ্রিল 2020 মানে রিসেন্টলি ওরা এটার থার্ড ভার্সন 1.3 ভার্সনটা
করলো এবং তার সঙ্গে এফএকিউ দিল, কমপ্লিশন গাইডলাইন আছে, ক্যাপাসিটি বিল্ডিং গাইডলাইন আছে। ওদের ওয়েবসাইটে গেলে আপনারা এগুলি পড়বেন, এগুলি থেকে অনেক কিছু জানতে পারবেন, হেল্প নিতে পারবেন। কিন্তু আর ওয়েলসবার্গ গ্রুপ এই যে আপডেট করলো, তাতে করে প্রিন্সিপাল চেঞ্জগুলি হচ্ছে যে 14 নম্বর, 17 নম্বর এবং FCC Q27 was changed to refer to non-resident, মানে কিছু শব্দের চেঞ্জ হয়েছে। নন রেসিডেন্ট বলতেছে, আগে বলতো অফশোর কাস্টমার। কোয়েশ্চেন 77 এবং কে চেঞ্জ করে রেফার টু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রাদার দ্যান কারেন্সি রিপোর্টিং, এরকম কিছু চেঞ্জ আসছে। আর কোয়েশ্চেন 94 has been removed and blank, কিন্তু নাম্বারটা বন্ধ করে নাই সিরিয়াল মেনটেন করার জন্য। এবং অনেকগুলি কোয়েশ্চেনকে আপডেট করা হয়েছে সো দ্যাট রেসপন্সেস ওই ড্রপ ডাউন মেনু থেকে দেওয়া যায়, এবং এডিশনাল অপশনস অ্যাড করা হয়েছে। স্পেসিফিক কেউ যদি কোনো উত্তর দিতে চায় টেক্সটে, সেটাও দিতে পারবে, ইয়েস নো ছাড়াও। এখন আসি, মানে আমাদের জন্য, আমাদের ব্যাংকগুলির জন্য ড্রব্যাকটা কি? মানে এইটা পূরণ করতে তো ভাই, মানে একটা আছে যে আপনি এটা পূরণ করতে আপনি বুঝছেন না কোনো কোয়েশ্চেন, সেটার হেল্প আপনি ওদের ওই গাইডলাইনে ওদের ওয়েবসাইট থেকে আপনি পাবেন। ওদের এরকম ডকুমেন্টেশন আছে, এফএকিউ আছে, এগুলি করলে পারবেন। কিন্তু পূরণ করাইটাই ব্যাপার না। তো আপনাকে ওই স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ না হইলে আপনার করসপন্ডেন্ট রিলেশনশিপটা কেউ করতে চাবে না আলটিমেটলি। এখন হয়তো বা ওরা দিচ্ছে, কারণটা হচ্ছে এটা একটা নতুন জিনিস আসছে, এই লেভেলে আমাদেরকে উত্তীর্ণ হইতে সময় দিচ্ছে, কিন্তু এই সময়ে ক্ষেপণ করলে তো আপনি পিছিয়ে থাকবেন। এবং সেই জন্যই ইট ইজ দ্য হাই টাইম যে এর পিছনে আমরা কাজ করি, যাতে এর যে গ্যাপ অ্যানালাইসিস করি। স্ব ব্যাংকে এটা করতে হবে যে আপনি আপনার পলিসিস, প্রসিডিওর, সিস্টেমস, কন্ট্রোলস ওই স্ট্যান্ডার্ড থেকে কত দূরে আছেন এটা বোঝার জন্য। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এটা ইট মে নট বি ট্রু ফর এভরিবডি, আমার কাছে মেজর ড্রব্যাক সবগুলি ব্যাংকের জন্য হচ্ছে আসলে একটা এই যে অ্যান্টি ব্রাইবারি এবং অ্যান্টি করাপশন পলিসি। এই যে 25 নম্বর থেকে 39B কোয়েশ্চেনের উত্তর, এইটা একটু টাফ হবে। আর টাফ হবে বিকজ নাই তো অ্যান্টি করাপশন এবং অ্যান্টি ব্রাইবারি পলিসি। আমার জানা মতে বেশিরভাগ কি লোকাল ডোমেস্টিক ব্যাংকের বোধহয় কেউ আছে কিনা আমি জানি না, এটা বলা উচিত না। কাজে এটা দেখবেন, এই কোয়েশ্চেনগুলি পূরণ করতে হইলে আপনাকে সেই সক্ষমতা অর্জন করতে হবে, আপনাকে সেই ধরনের ক্যাপাসিটি বিল্ড করতে হবে। সেই খালি পলিসি করলে তো হবে না, আপনাকে যেরকম এখন আপনি ক্যামেলকো বা ডি ক্যামেলকো বলছেন, তখন আপনাকে একজন এবিসি বা অ্যান্টি ব্রাইবারি অ্যান্ড করাপশন অফিসার একজন ডেজিগনেট করতে হবে, পলিসি থাকতে হবে, ট্রেনিং দিতে হবে যেভাবে এমএলএ দিচ্ছেন। ওই প্রশ্নগুলি দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি কি ওরা আপনার কাছে চাচ্ছে। কাজে সেই জিনিসগুলি না থাকলে তো আপনাকে নো বলতে হবে। তারপরে আসতেছে যে ওরা ওই কোয়েশ্চেন 42 থেকে 42B1 পর্যন্ত ওরা বলতে চাচ্ছে যে আপনার যে পলিসি প্রসিডিওর আছে ব্যাংকের, সেইটা ইউএস এবং ইউ স্ট্যান্ডার্ডের সাথে কত পার্থক্য, ওদের রেগুলেশনের সাথে আপনারটা কি গ্যাপ আছে এইটা। তো এইটা তো এই অ্যাসেসমেন্ট তো আমার মনে হয় না কোনো ব্যাংক করছে, লোকাল ব্যাংকগুলি। তো তাতে করে আপনি যদি এটাকে ইয়েস বলতে হয়, ওই স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ হইতে হয়, তাহলে এই গ্যাপ অ্যানালিসিসটা করতে হবে। তারপরে আসেন এবার assess the risk of relationship with domestic and foreign pets including the family and close associates. আমার মনে হয় যে এই পেপ প্রসেসটা একেবারে নাই তা না, আমাদের রেগুলেশন কিন্তু এখন অ্যালাইন, এটা মনে রাখতে হবে। এই যে রিসেন্টলি আমার মনে হয় একটা সার্কুলারও আসছে, ওই সার্কুলার 19 কে রিপ্লেস করে নতুন সার্কুলার যে দিচ্ছে, ওই যে দিতে হয়, আপনি রিভাইজ করছেন কিনা, ওরা একটা রিভাইজ করছে, আসলে সেমই। এনিওয়ে সেখানে কিন্তু সবই আছে। আপনি যদি দেখেন সার্কুলার 19 বা এখন বোধহয় এখন নতুন সার্কুলার আসছে, এটা বোধহয় কত 23 না 26, এই তো পরশুদিন আসছে বোধহয়। সেই সার্কুলারে এফএটিএফ এর স্ট্যান্ডার্ডে একেবারে সবই ওই স্ট্যান্ডার্ডই আসছে। কাজে আপনার রেগুলেশন ওয়াইজ আমরা এখন অন্তত এফএটিএফ স্ট্যান্ডার্ড থেকে পিছিয়ে নাই, কিন্তু এর ইমপ্লিমেন্টেশনটা পিছিয়ে আছে।
এখন পেপকে ধরেন বাংলাদেশে আমরা ফরেন পেপ বলি আর লোকাল পেপকে আমরা আইপি বলি, যাই বলি, যে নামেই ডাকি, প্রসেস থাকতে হবে। সেই প্রসেসটা ইমবেড হয় নাই এখন আমার মনে হচ্ছে, এদিকে নজর দিতে হবে। তারপরে ধরেন ওখানে বলতেছে যে প্রত্যেক ব্যাংকে তার রিস্ক টলারেন্স মানে স্টেটমেন্ট ডিফাইন করতে হবে এবং রিস্ক বাউন্ডারি গুলি বলতে হবে, কিসের? করাপশন রিস্ক, সেই কাজটা করতে হবে। তারপরে বলতেছে যে যে এইখানে কিন্তু অটোমেশনের প্রচুর জায়গায় অটোমেশন লাগে এবং এর কথা প্রায় প্রশ্নের মধ্যে আছে। হ্যাঁ, তো এখানে বলতেছে যে এন্টারপ্রাইজ ওয়াইড রিস্ক অ্যাসেসমেন্ট করবেন সিস্টেমে, তো সেই সব সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। তারপরে ধরেন যে আপনার আমরা যে রিস্ক অ্যাসেসমেন্ট করি এবং রিস্ক অ্যাসেসমেন্টটা ইনহেরেন্ট রিস্ক কম্পোনেন্ট যেগুলি আছে, যেমন আপনার কাস্টমার রিস্ক বা প্রোডাক্ট রিস্ক, আপনি কি কি চ্যানেল ইউজ করেন, সেই চ্যানেলের কিরকম রিস্ক, জিওগ্রাফি, এর উপরে কোনো অ্যাসেসমেন্ট করেন কিনা। এখন এমনি হয়তো বা কোনো ব্যাংক একটা কিছু লিখে দিচ্ছে বা কপি পেস্ট করছে, এটা না। আপনাকে রিস্ক অ্যাসেসমেন্ট, আমার মনে হয় রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট, এইখানে আমাদের দুর্বলতা আছে, এই দুর্বলতা কাটাতেই হবে। এটা ব্যাংকের জন্য ভালো, এটা কেন এই রিস্ক সবার জন্যই ভালো, কিন্তু জিনিসটা হচ্ছে না। এই জিনিসটা করতে হবে ব্যাংকগুলিকে। তারপরে আরো আছে যে আপনি যে কন্ট্রোল এফেক্টিভনেসটা যাচাই করেন কিনা, এবং সেখানে 51 থেকে 53 কোয়েশ্চেন। তারপরে ড্রব্যাকস, যেটা মানে এটা কমপ্লিট করার জন্য যেমন বিভিন্ন, আমি সেকশন ওয়াইজ গেছি, ওদের একটা সেকশনে আছে যে কেওয়াইসি, সিডিডি, ইডিডি, সেখানে রিস্ক বেসড অ্যাপ্রোচ টু স্ক্রিনিং কাস্টমার্স ফর অ্যাডভার্স মিডিয়া, নেগেটিভ নিউজ। এটা আমার মনে হয় বেশিরভাগ ব্যাংকে চালু হয় নাই, বাট কিছু কিছু ব্যাংকে চালু হয়েছে অ্যাডভার্স মিডিয়া। অ্যাডভার্স মিডিয়া মানে পত্রিকায় যখন কোনো মনে করেন ফ্রড বা কোনো মানি লন্ডারিং বা টেররিস্টদের কিছু খবর পান, সেই অনুযায়ী আপনি কি পদক্ষেপ নিলেন, আপনার ব্যাংকে এই কাস্টমার আছে কিনা, আপনার আইডেন্টিফাই হইলে এটাকে রিপোর্ট করা। বাট আপনি মিডিয়া যদি ঠিক মতো স্ক্যান না করেন তাহলে তো মিস করতে পারেন। হয়তো আপনি বলবেন ভাই আমি তো রোজ এই পত্রিকা পড়ি না কেন, কিন্তু এই দায়িত্বটা তো কেউকে নিতে হবে। সেই জিনিসটা বোধহয় সব ব্যাংকে, বেশিরভাগ ব্যাংকেই নাই। তো এটা একটা ইম্পর্টেন্ট, অ্যাডভার্স মিডিয়া স্ক্রিনিংটা, এবং কি মেথড ইউজ করেন সেটা জানতে চায় ওদের কোয়েশ্চেনে। কিভাবে করেন, পেপ বা আইপিদের কিভাবে স্ক্রিন করেন, কিভাবে আইডেন্টিফাই করেন। তারপরে ধরেন পিরিয়ডিক রিভিউ গুলি হচ্ছে না, কেওয়াইসি রিভিউ বা সিডিডি রিভিউ যে নামেই ডাকেন, এবং ট্রিগার বেসড রিভিউজ। হ্যাঁ, হঠাৎ করে কেউ একটা মনে করেন বড় ট্রানজাকশন হয়ে গেল, ভেরি আনইউজুয়াল, ওইটার বেসিসে যে আপনি একটা কেওয়াইসি বা সিডিডি রিভিউ করবেন, সেটাও মনে হয় আমাদের করতে হবে, বিকজ আপনি করছেন কিনা এটা তো এই উত্তরে দিতে হবে। তারপরে বলতেছে যে সিডিডি রিভিউ টিভিউ করে আপনি যা পাচ্ছেন এর একটা অ্যানালিসিস করতে হবে, এবং এর একটা মেট্রিক আপনাকে মেনটেনও করতে হবে, এবং এটা করেন কিনা এটা ওরা জানতে চায়। তারপরে হচ্ছে মনিটরিং এর উপরও আছে, যেমন আপনি আপনার যারা ইডিডি, যেসব তার কোনো লিস্ট অফ ক্যাটাগরিজ অফ কাস্টমার্স আছে কিনা যারা সাবজেক্ট টু এনহান্স ডিউ ডিলিজেন্স, মানে বিভিন্ন রকমের হাই রিস্ক কাস্টমারের কোনো ক্যাটাগরাইজেশন আছে কিনা, বা রিস্ট্রিক্টেড প্রহিবিটেড যারা, তাদের তো হয়তো বা আমাদের আছে, হ্যাঁ, যেটা, কিন্তু তাছাড়া তারপরে এই যে ইডিডি অ্যাসেসমেন্টে ওরা বলতে চাচ্ছে উইলসবার্গ কনজিউমার ব্যাংকিং প্রিন্সিপালস 2014 এ যে এলিমেন্টস গুলি সেট আউট আছে সেগুলি অন্তর্ভুক্ত আছে কিনা আপনার ইডিডি অ্যাসেসমেন্টে। আপনারা এডিশনাল কন্ট্রোল অর কোয়ালিটি রিভিউ হয় কিনা ক্লায়েন্ট যাদেরকে অনবোর্ড করেন, বা ইডিডি ক্লায়েন্টদের জন্য স্পেসিফিক কোনো কিছু হয় কিনা। Does the entity have risk-based policy procedures, monitoring processes for the identification and reporting of suspicious activity? Suspicious activity এই এরিয়াতে দুর্বলতা এখনো আছে। বেশিরভাগ ব্যাংকে এটা মানে একটু অনীহা আছে, অনেক ব্রাঞ্চ আছে, বেশিরভাগ ব্রাঞ্চই জীবনে কখনোই করে নাই সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, যদিও এখন রিপোর্টিং হচ্ছে। হ্যাঁ,
অনেক ব্যাংক অনেকগুলি ব্যাংকই করছে এখন, বাট মেজরিটি এখনো এই, তো এগুলিতে মনোযোগ দিতে হবে। তারপরে বলতেছে যে ট্রানজাকশন যে মনিটর করেন কিভাবে করেন, এই ট্রানজাকশন মনিটরিং ফর এসটিআর বলতেছে সাসপিশিয়াস ট্রানজাকশন আইডেন্টিফাই করার জন্য কি কাজ, কি কোন মেথডে আপনি করেন সেটা জানতে চায়। এটা কি ম্যানুয়াল নাকি কম্বিনেশন অফ ম্যানুয়াল এন্ড অটোমেটেড, এটাকে আপনাকে মানে ব্যাখ্যা দিতে বলে। তো আপনি যদি নাই করেন তো ব্যাখ্যাই বা কি দিবেন। তারপরে পেমেন্ট ট্রান্সপারেন্সি স্ট্যান্ডার্ড আছে, সেই অনুযায়ী আমরা সেই স্ট্যান্ডার্ড অ্যাডহিয়ার করি কিনা। তারপরে এফএটিএফ রেগুলেশনস রিকমেন্ডেশন 16 যে আমার লোকাল রেগুলেশন বা রেগুলেশন 16 এই যেসব কন্ট্রোল থাকতে বলছে সেগুলি আছে কিনা। Does the entity have processes in place to respond to requests for information from other entities? আপনার করেসপন্ডেন্ট ব্যাংকগুলি আপনার কাছে কোনো ট্রানজাকশন ইন ডিফিকাল্টি হইলে আপনাকে কোনো প্রশ্ন করলে তার উত্তর তারা পায় কিনা তাড়াতাড়ি, তার সম্বন্ধে কোনো কাস্টমার সম্বন্ধে বা কোনো টিটি বা ডিডি পেমেন্ট ইনস্ট্রাকশন এগুলি সম্বন্ধে তথ্য চাইলে আপনি দ্রুততম সময় দেন কিনা। Does the entity have a sanctions policy? বেশিরভাগ ব্যাংকে মনে হয় স্যাংশনস পলিসি ওইভাবে নাই, হ্যাঁ যদিও হয়তো বা স্ক্রিনিং আছে। এই স্যাংশন পলিসিতে একটু দেখার বিষয় আমি মনে করি, আরো অনেক বেশি মনোযোগ দিতে হবে। স্যাংশনের উপরেই ওদের একটা সেকশন আছে এই সিবিডিডিকিউ তে, বলতেছে যে আপনার ব্যাংকের পলিসিস প্রসিজার আদার কন্ট্রোলস are they reasonably designed to prevent the use of another bank's accounts or services in manner causing the other entity to violate sanction provision? মানে আপনার সিস্টেম কন্ট্রোলস এরকম আছে কিনা যে আপনি অন্য ব্যাংকে যাতে এই বিপদে না পড়ে, স্যাংশন কোনো জিনিস আপনি তার কাছে পাঠিয়ে দিবেন না, তার আগেই আপনি এটাকে ফিল্টার করতে পারছেন, সেটা আছে কিনা। তারপরে বলতেছে যে আপনার সেরকম পলিসি প্রসিডিওর কন্ট্রোল আছে কিনা যেটা আপনাকে প্রতিরোধ করতে পারবে কেউ যদি ইচ্ছা এটাকে ইভেট করতে চায়, স্যাংশন কমপ্লায়েন্স যদি ইভেট করতে চায় সেটা সে করতে পারবে না, এরকম ব্যবস্থা আছে কিনা। স্যাংশন লিস্ট, বিভিন্ন স্যাংশন আছে, ইউএন স্যাংশন আছে, ইউএস স্যাংশন যেটাকে ওফাক বলে, অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল, হার ম্যাজেস্টিস এইচএমটি ইউকের, এখন ওরা এটাকে ওএফএসআই বলে, ইইউ এবং G7 অন্যান্য কান্ট্রিরা যেমন কানাডার আছে, জাপানের আছে, এদেরও স্যাংশন লিস্ট আছে, অস্ট্রেলিয়ারও থাকতে পারে। আপনি কোন কোন স্যাংশন লিস্ট নিয়ে কাজ করেন এটা জানতে চায়। তারপরে এই লিস্টগুলি তো আপডেট হয়, স্যাংশন লিস্ট থেকে এন্টিটি যাদের নাম স্যাংশন ছিল কেউ বেরিয়ে যায়, কম বের হয় বাট বের হয়, আবার কেউ ঢুকে, কেউ বেরিয়ে যায় মরে গেছে, বিন লাদেন তো নাই আর, মরে গেছে, ওর নাম তো আর ওখানে নাই, তো সেরকম। আবার কেউ নতুন ঢুকলো, নতুন নতুন স্যাংশন হয়, সেইগুলি আপনি কত তাড়াতাড়ি চেঞ্জ করেন সেই ফ্রিকোয়েন্সিটা জানতে চায়, কতদিন পরে এটা চেঞ্জ হওয়ার। তারপর ট্রেনিং এন্ড এডুকেশনের উপরে অনেক কিছু আছে, যেমন কি কি কন্টেন্ট থাকে, সব টপিক কভার হয় কিনা, সবাই ম্যান্ডেটরি কিনা, হ্যাঁ এইটার উপরে কোয়েশ্চেন অনেকগুলি আছে। ম্যান্ডেটরি ট্রেনিং ফর বোর্ড, আপনার বোর্ড অফ ডাইরেক্টরসদের ম্যান্ডেটরি ট্রেনিং হয় কিনা, আপনার ম্যানকম মেম্বারদেরকে ম্যান্ডেটরি ট্রেনিং দেন কিনা। আর এখানে 3 LOD মানে 3 লাইনস অফ ডিফেন্স, ফার্স্ট লাইন অফ ডিফেন্সে যারা আছে, যারা ফ্রন্ট লাইনে যারা আছেন ব্যাংকে, তারা ট্রেনিং পায় কিনা। সেকেন্ড লাইন অফ ডিফেন্সে যারা আছে তারা হইলো বিভিন্ন কন্ট্রোল ফাংশনে আছে, তাদের ট্রেনিং হয় কিনা। যেমন ধরেন ইট ক্যান বি সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কমপ্লায়েন্স থাকে, সেকেন্ড লাইন অফ ডিফেন্সে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল থাকতে পারে, সেকেন্ড লাইন অফ ডিফেন্সে আদার ফাংশনস আছে, HR যেমন হইতে পারে। আর থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে আপনার অডিট, ইন্টারনাল অডিট। তো সবাইকে ট্রেনিং পাইতে হবে। তারপরে বলতেছে অনেক ব্যাংকের আউটসোর্স এমপ্লয়িজ আছে, ওরা বলে NEW মানে নন এমপ্লয়েড ওয়ার্কার বলে তাদের, বা থার্ড পার্টি যে নামেই ডাকেন, তাদেরও ট্রেনিং দিতে হবে, তারা এবং তাদের ট্রেনিং হচ্ছে কিনা।
আবার স্পেসিফিক রোলে যারা আছে, যারা কোনো হাই রিস্ক প্রোডাক্ট নিয়ে ডিল করে, সেই তাদেরকে সার্ভিস করে, তাদের জন্য আলাদা স্পেসিফিক ট্রেনিং দিতে হবে। আর এএমএল, সিএফটি বা স্যাংশন ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য কাস্টমাইজ ট্রেনিং দিতে হবে। আপনার কেওয়াইসি প্রসেস ডকুমেন্ট কেওয়াইসি যখন হয়, এগুলি কোনো কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং হয় কিনা। আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলছেন, কেওয়াইসি করছেন, ঠিক আছে, বাট কোনো স্যাম্পল করে কেউ কোয়ালিটি টেস্টিং আছে কিনা, আপনার কোনো ওয়াইড বেস কমপ্লায়েন্স টেস্টিং প্রসেস, নট ইন্ডিপেন্ডেন্ট অডিট বা ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং যেটা আপনার ইন্টারনাল অডিট করে, সেটা ছাড়াও আছে কিনা। দেখা যাচ্ছে যে এই ট্রেনিং এডুকেশন গেল, কাজে আমরা মানে এই কোয়েশ্চেনেরটা পূরণ করতে আসলে যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং, মানে আমাকে সক্ষমতা অর্জন করতে হবে। কারণ দিস ইজ অ্যাবাউট অ্যাকচুয়ালি আপনার ওই স্ট্যান্ডার্ডে ওঠার জন্য। এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড লোকাল স্ট্যান্ডার্ড সেম হয়ে গেছে। আপনি ওই স্ট্যান্ডার্ডে ওঠার জন্য আগে সেই প্রয়াসটা নিতে হবে, তাইলেই এই আপনি সঠিক বলতে ইয়ে নো দিলেও তো সঠিক আপনার নাই, কিন্তু কার্যকর না, পাস করলেন না, আপনি পরীক্ষায় ফেল, আনসার কারেক্ট 100% কারেক্ট, বাট ইউ উইল ফেল। কাজে যেটা এখন ফাইনালি আমি কনক্লুড করতে চাই যে আপনার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করার কি এরিয়াস গুলি হচ্ছে, ইচ ব্যাংক টু আন্ডারটেক আ গ্যাপ অ্যানালিসিস। এটা প্রথম, যে আপনি এই কোয়েশ্চেনের উপরে নিজে কোথায় আছেন, আপনার ব্যাংক কোথায় আছে, এটার একটা গ্যাপ অ্যানালিসিস করে একটা প্র্যাকটিক্যাল প্ল্যান তৈরি করেন। এই গ্যাপ কিভাবে ক্লোজ করা যায়, এটার জন্য কিন্তু অনেক রিসোর্সেস লাগবে এই গ্যাপ ক্লোজ করতে, ইভেন ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। এটা আপনার ইউ হ্যাভ টু এনগেজ ইউর সিনিয়র ম্যানেজমেন্ট, দিস হ্যাজ টু হ্যাভ বোর্ড সাপোর্ট, বিকজ এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তারপরে আপনি ইউ হ্যাভ টু বিল্ড ক্রিটিক্যাল মাস অফ এডিকুয়েট স্টাফ থ্রু টার্গেটেড রিকোয়ারমেন্ট অফ স্টাফ উইথ দ্য রাইট এক্সপিরিয়েন্স, স্কিলস, ট্রেনিং। এখন আমি দেখেছি আমার যে কয়েকটা ব্যাংকে আমার সুযোগ হয়েছে, যে দেখেছি যে অনেক সময় ধরেন যে অন্য জায়গায় বিজনেসে ফেলিয়ার বা যেখানে ফেল করছে তাকে না ডাম্প করছে এএমএল ডিপার্টমেন্টে, তাহলে তো আর হবে না ভাই। ব্যাংকগুলিকে, লোকাল ব্যাংকগুলিকে বুঝতে হবে যে এএমএল ফাংশনটা যারা এই রোলে আছে এইটা কোর ব্যাংকিং ফাংশন হিসেবে মনে করে না, মনে করে এগুলি বোধহয় এক্সট্রা। আসলে এইটাই তো কোর ব্যাংকিং। কারণ হচ্ছে যে অন্য কাজে আপনি ভুল করলে আপনার জেল হবে না, এই কাজে ভুল করলে আপনার জেল হয়ে যেতে পারে। সো ইউ আর এট রিস্ক অলসো। এন্ড এই উপলব্ধিটা এখনো আসে নাই যে এটা যে একটা কোর ব্যাংকিং ফাংশন, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ইউ আর প্লেইং। এবং সেই জন্য আপনাকে ওরকম দক্ষতা অর্জন করতে হবে, ওই রকম লোক নিতে হবে, ওরকম সাপোর্ট পাইতে হবে, আপনাকে ওরকম ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, আপনার টেকনিক্যাল রিসোর্সেস, নলেজ, অ্যাটিটিউডস, বিহেভিয়ার, প্র্যাকটিসেস, এগুলি চেঞ্জ না করলে এই কোয়েশ্চেনের ফিল আপ হবে না ঠিক মতো। রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, মিটিগেটিং কন্ট্রোলস এন্ড কমপ্লায়েন্স কালচার। তো এই কমপ্লায়েন্স কালচার ইজ অলওয়েজ টপ ডাউন, এটা বোর্ড থেকে আসতে হবে। তো আপনাকে এই ইস্যুটা নিয়ে আপনার বোর্ডে পৌঁছাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে ভাই এটা না করলে আপনার ব্যাংক ওদের ভবিষ্যতে রিস্ক হয়ে যাবে, আপনি করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ পারবেন না, তাহলে আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আর রিপুটেশনাল রিস্ক তো আছেই। আর অটোমেশন, জায়গায় জায়গায় ওরা বলতেছে এন্টারপ্রাইজ ওয়াইড সিস্টেম। তো এন্টারপ্রাইজ ওয়াইড সিস্টেম মানে প্রচুর আইটির রোল আছে এখানে, এবং সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে, এবং সে ধরনের মানে মনিটরিং প্রসেসও বলতেছে অটোমেটেড করতে। তো আমি দেখলাম যে আপনাকে এইটা ঠিক মতো করতে হলে আগে সক্ষমতা অর্জন করতে হবে, ওই স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ হতে হবে। আপনি রাতারাতি পারবেন না, কিন্তু আপনি সেখানে বলতে পারবেন যে আমরা কাজ শুরু করছি, আমরা এটা এখন নাই, কিন্তু উই আর ওয়ার্কিং টুয়ার্ডস অ্যাচিভিং দ্যাট। আপনাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে করেন। আমার মনে হয় আমার বক্তব্য অনেক হয়েছে, সরি ফর ওভাররানিং মনে হয় টাইম। এখন কেউ প্রশ্ন থাকলে করতে পারেন। আমি দেখি এটা বন্ধ করে দিই, তাহলে বোধহয় দেখতে সুবিধা হবে।
আসসালামু আলাইকুম স্যার, আমি জুবায়ের আহমেদ বলছিলাম। ও কি আমি জি কি আছি এখনো? জি স্যার, আপনি আমার প্রশ্ন শুনলেন, আবার আপনি উত্তর দিবেন। বলেন। জি স্যার, আমি ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক থেকে বলছিলাম স্যার। আমি শর্টে প্রশ্নটা করি স্যার। এখানে যে প্রশ্নগুলো আছে, এখানে অনেকগুলোতেই আমরা মিথ্যা উত্তর দেই, কিন্তু কিছুই তো হয় না, ওরাও তো কিছু বলে না। আসলে এই যে আমরা মিথ্যা তথ্য, মিথ্যা উত্তর দেই, এটার জন্য কি কনসিকুয়েন্স হতে পারে, এটা আমি জানতে চাইছিলাম। আমি ফ্র্যাঙ্কলি বলি আপনাকে, আমিও তো প্রাইভেট ব্যাংকে চাকরি করছি কিছুদিন আগে। আমি মিথ্যা উত্তর দিতে দিইনি, আমার আগে দিছিল মিথ্যা উত্তর। কথা কথা বলি, আমি কিন্তু মিথ্যা উত্তর দিইনি। কেন মিথ্যাই উত্তর দেওয়া তো আরো বড় বিপদ। কেন ও তো মানে এখন আপনাকে শুধু কোয়েশ্চেনারটা চায়, আপনি ফিল আপ করে দিচ্ছেন। গ্র্যাজুয়ালি মানে এটা আরম্ভ হয়ে গেছে। তারা এখন আইসা দেখতে চায় আপনি কিভাবে করেন। আচ্ছা দেখেন তো ভাই, আপনার সিস্টেমটা একটু দেখি, তখন কি করবেন? আপনি 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 মিথ্যা উত্তর দিলে আপনি ধরা। আপনাকে ইউ হ্যাভ টু কনভিন্স ইউর ম্যানেজমেন্ট যে ভাই মিথ্যা উত্তর দিলে ইন ফিউচার উই উইল বি স্টাক। তারা আপনাকে মিথ্যা উত্তর দেওয়ার জন্য ইউ উইল লুজ দেয়ার ট্রাস্ট। আপনার কাস্টমারের যে আপনার উপর হারিয়ে যায়, কি হবে? সে আপনাকে ডিরিস্ক করবে, আপনার সাথে করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ রাখবে না, এক্সিট করবে। এটা আপনি হাই রিস্ক। মিথ্যা উত্তর দেওয়া ইজ হাই রিস্ক। সেই জন্য সক্ষমতা, আপনার ব্যাংক যদি ছোট হয়, আপনার ব্যাংক ওরা এই টাইম দিবে আপনাকে টু ওভারকাম। কিন্তু প্রত্যেক বছর একই কথা কইবেন তাহলে তো হবে না, কিছুই করবেন না তাহলে তো হবে না। আপনাকে দেখাই, ওয়াই ডোন্ট ইউ মেক আ গ্যাপ অ্যানালিসিস এবং একটা মানে ফিজিবল প্ল্যান আরম্ভ করেন না। এটা মেক ইট আ 3, 4, 5 ইয়ার প্ল্যান, যে আপনি কোনটা টাইম লাইন দিয়ে আপনি এগোতে থাকেন। কিন্তু আপনি কিছু না করলে আপনি আলটিমেটলি ডিরিস্ক হয়ে যাবেন। হ্যাঁ, আমি কোশ্চেন করতে চাই। করেন। আমি স্যারের এই কোশ্চেনের এগেইনস্টে একটা কথা মানে এই অ্যানসারটার এগেইনস্টে একটা কথা বলতে চাই স্যার। আমি আরিফ বলছিলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। সেটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষে যেটা দেখা যায় যে আপনি যদি মানে জুবায়ের যে কথাটা বললো সেটা হচ্ছে যে এটা ট্রানজেকশন মনিটরিং বা সফটওয়্যার রিলেটেড ক্ষেত্রে এটা বলা হয় যে হ্যাঁ আমরা এটা কমপ্লাই করি, কিন্তু আসলে দেখা যায় যে ওটা আমরা ম্যানুয়ালি করি। কিন্তু এগুলো যদি না বলা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আর আমাদের সাথে কোরেসপন্ডেন্সে যায় না, তাদের সাথে কিন্তু মানে আমরা কিন্তু ব্যবসাটা লুজ করি। তো এই ক্ষেত্রে স্যার তো এইটুকু তো বলতেই হয়, আদারওয়াইজ তো ওখানে কোনো ওয়ে নাই। আচ্ছা আমি আপনাকে বলি, কিছু মনে করেন, এই যে রিলেশনশিপটা ইটস লাইক ম্যারেজ, ইউ নো। অবভিয়াসলি স্যার, এটা একটা ম্যারেজ, তাদের সাথে আমাদের একটা আপনি মিথ্যা কথা মানে বলে বিয়ে করছেন, বাট when you ওই আপনার স্ত্রী তো জেনে যাবে যে আপনি এগুলি সব মিথ্যা, আপনি ওই চিজ না, তাহলে ও আপনাকে ডিভোর্স করে দিবে। আপনার ক্ষেত্রে এটা তো জেনে যাবে একদিন। আপনি এগুলি তো লুকায় রাখতে পারবেন না বেশি দিন। ওরা এখন এগুলি মনিটর করছে না, বা ওদের ক্যাপাবিলিটি তো লাগে, মনিটর করা এক্সপেন্সিভ ব্যাংকগুলিকে। এবং আপনি হয়তো না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সে আপনার এগুলি সহ্য করছে, মনে করছে যে আপনার ট্রানজাকশন ছোট, এটা কিছু না আছে, এটা এক্সিট করে দেবো না, কি আছে। ভাই কমপ্লাই করতে হলে ইউ হ্যাভ টু বি ট্রুথফুল। আপনি তো মুশকিলটা তো আমার ওই জায়গায়। আপনি এই কারণে ইভেন কমপ্লায়েন্স আপনার এই এএমএল ডিপার্টমেন্টকে মনে করে কেন যে এটা কোনো, মনে করে আপনি ম্যানেজ করেন, ম্যানেজের দিন শেষ হয়ে গেছে। এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, কারণটা কি? আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে। বুঝি নাই, একজন কথা বলুন। সাইফুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংক। I can't hear you, please. স্যার সাইফুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংক। স্যার একটা বিষয় আমার জেনে ভালো লাগলো স্যার, আপনার কথা একটা কথা বলছেন যে আমরা একটা উত্তর দিতে পারি, সেটা হলো যে আমরা কাজ করতেছি। ইটস এ গুড পয়েন্ট আমার জন্য, যে আমরা কাজ করতেছি, আমরা ওয়ার ওয়ার্কিং। আরেকটা জিনিস যেটা হলো যে ওই আমরা ভুল তথ্য দিচ্ছি, বিষয়টা এরকম না। যেমন স্ক্রিনিং এর কথা বলা হয় অটোমেটিক্যালি এবং ম্যানুয়ালি। আমরা এরকম বলি অটোমেটিক্যালি এবং ম্যানুয়ালি। ওরা তো শুধু অটোমেটিক্যালি জানতে চায়, আমরা ওটাও বলে যে আমরা ম্যানুয়ালি করি। আবার এটা করতে গিয়ে আপনি ম্যানুয়ালি কি করেন, কিভাবে মনিটর করেন? ম্যানুয়ালি কথা বলতে যে
ম্যানুয়ালি কি সম্ভব? না, ম্যানুয়ালি সম্ভব। আমরা ট্রানজাকশন আমাকে একটু বলতে দেন। ট্রানজাকশন মনিটরিং যদি সম্ভব হয় তাহলে একমাত্র সিটি ব্যাংক এর সম্ভব। কেন? ওদের সর্বসাকুল্যে 200টা অ্যাকাউন্ট আছে, বাংলাদেশে মাত্র 200 অ্যাকাউন্ট আছে, ওর পক্ষে ম্যানুয়ালি সম্ভব। আপনার তো এক একটা ব্রাঞ্চেরই কয়েক লক্ষ অ্যাকাউন্ট আছে, কিভাবে ম্যানুয়াল করবেন আপনি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আপনি মনে করতেছেন ম্যানুয়াল বলছি গোজামিল, হ্যাঁ, but that gozamil they understand also, they are not fools. One day will come, they say you get off, we don't want you. এক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি? আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে কিন্তু স্যার বলবেন আমরা এই সিস্টেম এবং আপনাকে নিতে হবে, give them timeline এবং আসলেই ওয়ার্ক এট ইট। You have to engage your top management. এটা আপনি একলা পারবেন না, I can understand আপনাদের প্রবলেম। এই জন্য আমি বলেছিলাম যে আপনাদের সিনিয়র লেভেল লোকজন, বিশেষ করে ইন্টারন্যাশনাল ডিভিশনের হেডকে যেন এই সেশনে থাকে। এটা তো ফ্রি ট্রেনিং পাচ্ছে ভাই, হ্যাঁ, তারপরেও আসছেন না, তো আপনারা কি করবেন? মানে আপনাকে হ্যাঁ বোনের খেয়ে মোষটা আছি, তারপরেও নোবডি ইজ ইন্টারেস্টেড। স্যার যদিও আমরা রিপোর্টিং অর্গানাইজেশন, আমি স্যার একটা কোশ্চেন করতে চাইলাম স্যার। এটা হলো যে ওফাগ বা ফিনসেন্টের যে ভূমিকা থাকে স্যার এই এমএল ল বা রেগুলেশন গুলো বাস্তবায়নের ক্ষেত্রে, আমরা বিএফএইউ এটা কতদূর মানে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী কতদূর এগিয়ে বা পিছিয়ে আছে স্যার, এটা স্যার একটু এক্সপ্লেন করতে। ভাই আপনি বিএফআইইউ যে রেগুলেশন দিচ্ছে, দুদিন আগেও তো দিছে একটা। না রেগুলেশন দিচ্ছে স্যার, মানে ওটা কি ইমপ্লিমেন্টেশন বা ইফেক্টিভ নিচে নিয়ে যাওয়া ওফাগ বা আমি বলি বিএফআইইউ স্যার না মানলে স্যার এটা বিএফআইইউ, আমি বলি মুশকিলটা হচ্ছে কোনটা? বিএফআইইউ আরো স্ট্রং হইতে পারে। বিএফআইইউ স্ট্রং হইলে আপনার আমার মতো লোকজন যারা এএমএল ডিপার্টমেন্টে চাকরি করি তাদেরই বিপদ বেশি হবে। না আলটিমেটলি স্যার ওরা স্ট্রং না হলে কিন্তু আমার ম্যানেজমেন্ট বুঝবে না, আমার বোর্ড বুঝবে না স্যার। আলটিমেটলি আপনার ম্যানেজমেন্টকে বুঝাইতে হবে আপনাকে, আপনি না হইলে আপনার বস। হ্যাঁ, আর বিএফআইইউ হেল্প নেন, বিএফআইইউ কে বলেন ওয়াই নট, আপনি বিএফআইইউ সাহায্য নেন। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম সারোয়ার ভাই, আমি ইশতিয়াক ইউসুফি থেকে। হ্যাঁ ইশতিয়াক, কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো? বাস আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ভাই। সারোয়ার ভাই, আমাদের এই ওয়েলস ব্যাংক সিকিউরিটি কিউ যেটা আমরা দেখছি, এর মধ্যে আপনি যথার্থভাবে বলছেন যে এবিসি পলিসি থাকতে হবে আর অনেক কিছু থাকতে হবে। ইডব্লিউআরএ এই জিনিসটা কিন্তু বেশ ব্যাপক, এন্টারপ্রাইজ ওয়াইড রিস্ক অ্যাসেসমেন্ট। এন্টারপ্রাইজ বলতে এখানে আমাদের ব্যাংকে বোঝাচ্ছি। এন্টারপ্রাইজ ওয়াইড মানে কি? আপনি তো আপনার মানে এমএস কি করছেন না। কিন্তু আমার সিকিউরিটি কিউ যদি প্রপারলি আমি রিপ্লাই দিতে চাই এই কোয়েশ্চেনারকে, তাহলে আমার কিন্তু ইডব্লিউআরএ করতেই হবে। ইডব্লিউআরএ হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ, হচ্ছে গিয়ে আমার ব্যাংক, আমার ব্যাংকের প্রত্যেকটা যে বিজনেস, প্রত্যেকটা যে ফাংশন, প্রত্যেকটার অ্যাসেসমেন্ট করতে হবে কি রিস্ক আছে, এই রিস্কগুলা কি, ইমপ্যাক্টটা কি, হাই, মডারেট না লো, এভাবে গ্রেডিং করতে হবে। এবং এটা একটা বিশাল কাজ। এখানে আমি আর্নেস্ট ইয়াং এর মতো মানে বেশ বড় বড় যারা এইসব সলিউশন প্রোভাইডার তাদের সাথে আমি কথা বলেছি, বেশ বিশাল মানে এক্সপেন্সের ব্যাপার, বড় বাজেট দরকার। আপনাদের আমি একটা বুদ্ধি দেই, হ্যাঁ বিনা পয়সায় একটা বুদ্ধি দেই। জি বলেন প্লিজ। কিছুদিন আগে ফরেন ব্যাংকগুলি, সিটি ব্যাংক এনে, তারপরে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এরা আমাদের এই যে ব্যাংকারদের, বিশেষ করে যারা ওই ট্রেড অপারেশনসদের, এদেরকে বিদেশ ভ্রমণ করাইতো, নিয়ে যেত না, বিদেশ ভ্রমণ করাইতো ব্যাংক। থাকতো, আমি নিজেও করাইছি। আপনি নিজেও করাইছেন, তো এখানে একটা বাজেট ছিল এগুলি করাইবার। জি, সেই বাজেটটা ইউজ করেন এখন লোকাল ব্যাংকগুলির ক্যাপাসিটি বিল্ড করতে। আপনি তো তার কাছ থেকে রেভিনিউ কামাইতেছেন, তাকে সক্ষমতা করার ব্যবস্থা করে দেন। এই যে আজকে সিবি ডিডিকিউ নিয়ে আমি কথা বলতেছি, এটা তো কোনো একটা ফরেন ব্যাংক
তাদের করেসপন্ডেন্ট ব্যাংকের জন্য এই কথাটা বলা উচিত ছিল। তাদের আগে আসা উচিত ছিল আমি তারা কিভাবে হেল্প করতে পারে। হ্যাঁ, যে এটা ঠিকই বলছেন, এই জন্যই আপনি যেটা বললেন দে আর আর্নিং রেভিনিউ ফ্রম ইউ, ইউ টেল দেম যে ভাই আমি এই সিবিডিডি কিউ উত্তীর্ণ হইতে আমাকে হেল্প করো, আমি কিভাবে হেল্প মি, তোমাদের যারা আছে ট্রেনার এক্সপার্ট তাদেরকে আইনা আমাদের একটা ইয়ে তৈরি করে দাও, হেল্প করো গ্যাপ অ্যানালিসিস করতে, হেল্প করো গ্যাপ গুলি ক্লোজ করতে, হ্যাঁ ট্রেনিং দাও, আমাদের আমাদের বিগ বসদেরকে বুঝাবার চেষ্টা করো, কনভিন্স করো, এটা তো করতে পারেন। পয়েন্ট নোটেড, এটা একটা ভালো পয়েন্ট বলছেন স্যার ভাই। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনি তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছেন, এইসব ব্যাপারে ইডব্লিউআরএ এবিসি পলিসি আমাদের লোকাল ব্যাংকের মধ্যে কেউ কি কোনো ক্যাপাসিটি বিল্ডিং করতে পারছে এখন পর্যন্ত? আমার জানা মতে নাই, কেউ কিছু করতে পারেনি এখনো, আমার জানা মতে নাই। এখন কাগজে কেউ বানায় দিচ্ছে কাট পেস্ট করে কোথ থেকে নিয়ে সেটা জানি না। হ্যাঁ, অনেকেই তো এখন ফরেন ব্যাংক থেকে লোকাল ব্যাংকে চাকরি করছে না, কোনো একটা ইয়ে দেখছে ওটা না, বা এখন তো আপনি গুগল সার্চ মারলে অনেক কিছু পেয়ে যাবেন, আপনি এটা কাট পেস্ট করে মেরে দিতে পারেন, এটা আপনার আছে, আসলে নাই। ওই যে আরেকজন বললো না আমাদের বলতে হয় যে এগুলি আমরা করি, না করেও করতে হয় করি, তো সেরকম হয়তো বা আছে, এগুলি তো এফেক্টিভ হইলো না। তো এগুলি জিনিস কিন্তু সবই গ্লোবাল, এই স্ট্যান্ডার্ড গুলি তো ভালো, নাহলে আমরা মানছি কেন? আমার দেশে আইন চেঞ্জ হয়েছে কেন? এফএটিএফ এর গুতাতেও আমরাও তো ঠিক করছি, তাই না? আমাদের দেশে আইনগুলি ইটস অ্যালাইন উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড। আপনি বলেন না আমাদের বিএফআইইউ যে সার্কুলার দিছে এটাই প্রতিপালন করেন না ভাই আগে, তাহলেই আপনার ওইটা 70% কভার হয়ে যাবে। আপনি যদি আমাদের লোকাল রেগুলেশনটা প্রপারলি ইমপ্লিমেন্ট করেন, বিএফআইইউ যেটা রেগুলেশন দিয়েছে এটাই যদি ইমপ্লিমেন্ট করেন, 75% ওয়ার্ক ডান। থ্যাংক ইউ সবাই ভাই। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ আমি সেলিম আহমেদ বলছি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। বলেন সেলিম সাহেব। শুনতে পাচ্ছি না। ওটা আপনারটাই উইক না আমারটা উইক বুঝলাম না, কথাই শোনা যাচ্ছে না। হাবিবা যদি শুনে থাকেন বলেন। হ্যালো, ওনার দিক থেকে হ্যালো। হ্যালো স্যার, আমি আব্দুল কাফি বলছিলাম স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে। কি বলেন? আমি তো এফআই তে কাজ করি, করেসপন্ডেন্ট ব্যাংকিং এ। তো দেখা যায় কোশ্চেনটা নিয়ে আমাদেরকে বেশি ফেস করতে হয় ইন্টারন্যাশনালি। জি জি জি, যখন ফেস করি আমরা প্রায় এটা শুনি যে কাজটা আসলে ইন্টারন্যাশনাল ডিভিশনারি, এটা নট এমএল এর, বা ওই ব্যাংকে এমএল কাজ করে না, ওই ব্যাংকে এফআই কাজ করে। আপনি এই জায়গায় উত্তর দিবেন, কারণ আমরা যেহেতু কাজ করতে হয় আমাদেরকে উত্তর দিতে হয়, বাট কোশ্চেনটা করতে গেলে তখন বিভিন্ন ব্যাংকের রেফারেন্স আসে যে এটা আসলে আইডির কাজ বা এটা আসলে ইউএর কাজ। এটা ভেরি গুড, ভেরি গুড। আমি এটার উত্তর দিচ্ছি। আপনি জানতে চাচ্ছেন যে এই কাজটা ব্যাংকে কে করবে? জি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার ব্যাংকে মনে করেন আমি একটা অ্যাকাউন্ট খুলবো, আমার অ্যাকাউন্টের একটা কেওয়াইসি সিডিডি করবে না? জি জি। কে করবে? অবশ্যই তার কনসার্ন ডিপার্টমেন্ট, জেনারেল ব্যাংকিং। আচ্ছা, আমরা বলে থাকি যে এই রিলেশনশিপটা যে ম্যানেজ করে সে করবে। জি। তো যে আপনার এখানে জেনারেল ব্যাংকিং মানে ব্রাঞ্চে যারা ফ্রন্ট লাইনে আছে জি জি তারা করবে। আর এফআই তে যারা আপনি করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপটা যারা মেনটেন করেন সে করবে। জি। বিকজ আপনি এই যে একটু আগে বললাম এই ফরেন ব্যাংকগুলি যখন বিদেশে নিয়ে যায়, কারে নিয়ে যায়? এই এফআই আপনাদের এই ইন্টারন্যাশনাল ডিভিশনাল এফআই এর লোকজনকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? সে আপনাকে তার কাস্টমার মনে করে, মানে রিলেশনশিপ আপনি রাখেন, তা আপনি এটাও আপনাকে কমপ্লিট করতে হবে। This is your job actually, and you can take কমপ্লিট করি, বাট আমার তো এমএল এর তো এখানে মানে তার তো মুভমেন্ট লাগবে বা তার তো ইনভলভমেন্ট লাগবে। কি লাগবে?
ইনভলভমেন্ট তো থাকতে হবে তার, বা আলটিমেটলি তার থাকবে, হ্যাঁ, থাকতে তো হবে। ওর সাইন অফ লাগবে, দিবে সাইন অফ, সে দেখবে। কিন্তু জিনিসটা তো আপনার, ইউ হ্যাভ টু ওন ইট। এইটার ওনার আপনি আরো কয়েকজনের হেল্প লাগতে পারে, কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম, আমি ইসাক ইউসিবি থেকে। আমার দুটা কোয়েশ্চেন। একটা প্রথম কোয়েশ্চেন হচ্ছে রোলব্যাক কোয়েশ্চেন কোনো স্পেসিফিক ভ্যালিডিটি আছে কিনা, যে এটা এতদিন পর্যন্ত চলবে এরপর আর চলবে না, এরকম কোনো ভ্যালিডিটি আছে কিনা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সিবিডিকিউ আর এফসিসিকিউ এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। বুঝি নাই, আবার বলেন। রোলব্যাক কোয়েশ্চেনিয়ার দুইটা কোয়েশ্চেনিয়ার সিবিডিকিউ আর এফসিসিকিউ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমি এসসিসিকিউটা জানি না, আমি এসসিসিকিউটা দেখি নাই। স্যার প্রথমে ইন্ট্রোডিউস হলো 2014 সালে, তখন ছিল স্যার, এখন স্যার ওটা বাতিল হয়ে গেছে স্যার। মানে দুইটা তখন সিবিডিকিউ এফসিসিকিউ একসাথে স্যার ইন্ট্রোডিউস করেছিল, পরবর্তীতে স্যার এফসিসিকিউটা নাই স্যার। সরি, এফসিসিকিউ, আমি এসএস, আমি ওই অ্যাব্রিভিয়েশনটা শুনতে ভুল, এসসিকিউ। এফসিসিকিউ আচ্ছা, বাতিল হয় না, বাতিল হয় না। ফাইনান্সিয়াল ক্রাইম। হ্যালো হ্যালো স্যার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এফসিসিকিউটা বাতিল হয়নি, এটা ভার্সন 1.1 চলতেছে 2020-এ। না, আমি বলি এফসিসিকিউটা এটাও একটা গুগলসবার্গ গ্রুপেরই এটা পাবলিকেশন। এফসিসিকিউ টাকে ইনকর্পোরেট করছে, এই যে নতুন যে চেঞ্জেস গুলি আনছে। জি স্যার, ওইটাই বলতেছে, এটা ইনকর্পোরেট হয়ে গিয়েছে স্যার এটার সাথে, এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। জি স্যার, ইনকর্পোরেটেড হয়ে গেছে অলরেডি। এটা একটা। আর আরেকটা প্রশ্ন ছিল আপনার, আগেরটা ছিল জানি কি, যে ওরকম ভ্যালিডিটি আছে কিনা, কোনো রোলব্যাক কোয়েশ্চেন ভ্যালিডিটি আছে কিনা, যে 6 মাস এটা চলবে এরপরে আর নতুন কোয়েশ্চেনে আসবে। আমি ওদের একটা ডকুমেন্টে ওরা বলছিল যে এইটা যখন আরম্ভ করছিল 17-তে বা 14-তে, তখন বলছিল এটা 2019-এর মধ্যে আশা করে ব্যাংকগুলি। ওদের কোনো একটা ডকুমেন্ট আছে না, ওদের তো অনেকগুলি গাইডেন্স ডকুমেন্টও আছে এটার ব্যাপারে। সেখানে দেখবেন এক জায়গায় আছে যে তারা বলছে যে এটা তারা আশা করছে সব ব্যাংক এই স্ট্যান্ডার্ডে তো আর হঠাৎ করে সবাই রাতারাতি আসতে পারবে না। তো ওরা ভাবছিল যে 2019-এ সবাই চলে আসবে। এখন 20-এ তো ওরা আবার নতুন এটা দিচ্ছে, কাজেই কিছু তো সময় দিবে। তারাও তো আমাদেরকে এতদিনে বুঝে গেছে যে আমরা কি চিজ, তো কাজে আমাদেরকে আরো সময় হয়তো বা দিবে, কিন্তু ইট ক্যানট বি আনলিমিটেড। এবং ওরা আস্তে করে ডিরিস্ক করে দিলে আপনি করবেনটা কি? এক সময় বাংলাদেশে ডিরিস্কিং যখন শুরু হইলো, 60% of banks were de-risked in Bangladesh itself by some global banks. So you have to understand যে এটা, this is not মানে এটা এখন তারা কিছু বলছে না দেখে যে এটা আপনি চালিয়ে যাবেন, এভাবেই চলবে, গা লাগাবেন না, সেটা বোধহয় সুযোগ নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। জি, আচ্ছা, আমার ইয়াটা হলো ওখানে যে সাব কোশ্চেন আসছে তার মধ্যে আপনার পরিচয়টা দেন আগে। সাব চ্যাপ্টার হ্যাঁ, মোহাম্মদ শহীদুল আলম। কোথা থেকে? মোহাম্মদ শহীদুল আলম, আল আরাফা ব্যাংক আছে। বলেন। আল আরাফা ইসলামী, আল আরাফা ইসলামী। জি, বলবো? বলেন বলেন, শুনতে পাচ্ছি আপনাকে, দেখতেও পাচ্ছি। যে সাব, হ্যাঁ জি, এমএল সিটিএফ যে স্যাংশনস রিস্ক অ্যাসেসমেন্ট সাব চ্যাপ্টার 6 আর হচ্ছে চ্যাপ্টার 10 স্যাংশনস। হ্যাঁ, দুটার মধ্যে ওরা এখানে কি অ্যানালাইসিসটা করতে চাচ্ছে। আমাকে তাহলে ওইটাতে আসতে হয়। আপনি কত নম্বর কোশ্চেন বলছেন? হ্যালো হ্যালো, আপনি কত নম্বর কোশ্চেন বলছেন? যেখানে ওরা তো সাব চ্যাপ্টার করছে না, ওখানে 11 সাব চ্যাপ্টার না ভাই, কোশ্চেন নাম্বার বলেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার হলো দিকে আপনার 6 এমএল সিটিএফ এন্ড স্যাংশন রিস্ক অ্যাসেসমেন্ট। আর হচ্ছে দিকে কোশ্চেন নাম্বার 10 ওখানে স্যাংশনস। ওয়ান মোমেন্ট। স্যার আমার একটু ভিন্ন কোশ্চেন ছিল স্যার, বলবো স্যার? ওনার প্রশ্নটাই বুঝতে পারিনি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6 আমাদের শেষ করি।
হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6 হচ্ছে AML CTF sanctions risk assessment। না না, কোশ্চেন নাম্বার 6 হচ্ছে অন্য জিনিস। আপনি আমাকে ওইটার থেকে বলেন কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 ইজ সামথিং এলস। এন্টিটি ওনারশিপের মধ্যে 6, স্যাংশন আরম্ভ হচ্ছে। না না, আমি যেটা আপনার এগুলা ওরা হচ্ছে হেডিং করছে, যেমন 1 এ দিছে এন্টিটি ওনারশিপ, তারপরে 2 নম্বরে প্রোডাক্ট সার্ভিস, 3 নম্বরে হচ্ছে ওদিকে আরে ভাই AML CTF sanctions specific program। বাদ দেন স্যার। এটা নিয়ে আপনার অসুবিধা। আপনি কি আচ্ছা, আপনি আমার হচ্ছে দিকে এখানে এক জায়গায় বলছে দিকে আপনার AML CTF sanctions risk assessment, হ্যাঁ আরেক জায়গায় হচ্ছে দি 10 এ হচ্ছে দিকে সেখানে বলছে দিকে হ্যাঁ আপনার sanctions। শুনেন, দুইটাতে হচ্ছে কি? হ্যাঁ, আমি বলি, আপনার এই ওয়েলসবার্গ কোয়েশ্চেনার যেগুলি আছে, এই কোয়েশ্চেনারটা 13টা সেকশন আছে, ঠিক আছে? 3 নম্বর সেকশন হলো AML হ্যাঁ 13টা। আমি সেকশন থেকে প্রোগ্রাম আমাকে, ঠিক আছে? সেইখানে স্যাংশন সম্বন্ধে বলা আছে হালকা করে। সেকশন 6। আচ্ছা, সেকশন 6 কোন প্রশ্নটা আপনার অসুবিধা বলেন? স্যাংশন 6 যেটা আপনি সাবসেকশন ক্যাটাগরি যেটা করছে 6 AML CTF sanctions risk assessment। হ্যাঁ, এইটা তো হচ্ছে মূল হেডিং, আর আরেকটা হচ্ছে 10 এ হচ্ছে স্যাংশনস। 10 এ হচ্ছে স্যাংশনস মূল। এই দুটো তো বুঝতেছি না রে ভাই। না, এই দুটাতে হচ্ছে কি ওরা কি চাচ্ছে, মানে দুটার মধ্যে ডিফারেন্সটা এই ক্যাটাগরি ডিফারেন্সটা কোশ্চেন দেখেন, কোশ্চেন বিভিন্ন রকম আছে। আচ্ছা ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার কোশ্চেন করব স্যার। হ্যালো স্যার, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার, যদি আপনি সুযোগ দেন আমি একটু ক্লিয়ার করব স্যার, ওনার যে কোশ্চেনটা ছিল। আচ্ছা, করে ফেলেন না, ক্লিয়ার কি আছে? আচ্ছা স্যার, সেটা হচ্ছে উনি জানতে চাচ্ছে সেকশন 10 এবং সেকশন 6 এর মধ্যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, তো সেকশন 6 এ হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক গুলো ক্লায়েন্টের ক্ষেত্রে কিভাবে রিস্ক অ্যাসেস করব, প্রোডাক্টে কি ধরনের রিস্ক অ্যাসেস করব, চ্যানেলে কিভাবে অ্যাসেস করব, জিওগ্রাফিতে কিভাবে অ্যাসেস করব, এইগুলো শুধু সেকশন 6 ইনক্লুড করে। আর সেকশন 10 হচ্ছে শুধুমাত্র স্যাংশন, যে আমরা স্যাংশন ইউ স্যাংশন গুলো মানি কিনা, ওফাকের স্যাংশন গুলো মানি কিনা, ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন গুলো মানি কিনা এবং কিভাবে মানি। এটা হচ্ছে দুটো আলাদা। একটা হচ্ছে শুধুমাত্র রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য আমরা ক্লায়েন্টকে কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করি, প্রোডাক্টে, চ্যানেলে, ওখানে কি তাহলে স্যাংশনস আর সেকশন 10 হচ্ছে অনলি স্যাংশন। এটা ক্লিয়ার যে আপনি ওই তিনটা ক্যাটাগরিতে আপনি আপনি রিস্ক অ্যাসেস করেন কিনা, দুটো ক্লিয়ার। একটা হচ্ছে আপনি রিস্ক অ্যাসেস করেন কিনা এই প্রোডাক্টে, এই সেক্টরে। আর সেকশন 10 এ হচ্ছে আপনি এই যে বিভিন্ন যে স্যাংশন পলিসি আছে সেগুলো আপনি এনশিওর করেন কিনা, আপনি মানেন কিনা। ওখানে স্যাংশনসটাও একটা রিস্ক অ্যাসেসমেন্টে আসবে 6 তে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 6 তে আপনি স্যাংশন রিস্কটাও অ্যাসেস করা হয় কিনা। অনেকগুলি আছে এখানে, তো 6 তো আপনার শুধু স্যাংশন না, যেমন নেম স্ক্রিনিং করেন, এটা তো স্যাংশনের জন্যও করেন। হ্যাঁ, তো নেম স্ক্রিনিং করেন কিনা, আবার অ্যাডভার্স মিডিয়া বা নেগেটিভ নিউজ করেন কিনা। তো ওইখানে ব্রডলি AML CTF এন্ড স্যাংশন রিস্ক অ্যাসেসমেন্টের কথা বলা আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। করেসপন্ডেন্স রিলেশনশিপে আমরা স্যার, আমাদের দেশীয় ব্যাংকগুলো হলো রেসপন্ডেন্ট ব্যাংক স্যার। সামটাইম আমরা তো করেসপন্ডেন্স সার্ভিস দেই স্যার, এক্সপোর্টের সিসার গুলো অ্যাডভাইস করতেছি, লিয়েন করতেছি, এরকম আমরা করেসপন্ডেন্স সার্ভিস দিচ্ছি। ওই ক্ষেত্রে কি স্যার আমাদের কোনো রেসপন্সিবিলিটি আছে কিনা স্যার ওই ফরেন ব্যাংকগুলোকে রিভিউ করা? অফকোর্স আছে। আপনার EFIU সার্কুলারই তো বলে আপনি কেউ সাথে RMA করলেও আপনাকে তাকে যাচাই বাছাই করতে হবে, কিভাবে করতে হবে, চেকলিস্ট দেওয়া আছে তো। প্রথমত এস্টাবলিশ করতেছি স্যার, এখন পরবর্তীতে স্যার অ্যানুয়ালি রিভিউ করা বা অন্য রিভিউ করা স্যার। See, it depends on, annual review is dependent on আপনি তাকে কোন রিস্কে ফেলছেন। সে কি হাই রিস্ক কাস্টমার, তাহলে করবেন। যেমন আমাদের ব্যাংকগুলি কি হয়, আমাদের ব্যাংকগুলির বোর্ডে অনেক পেপ আছে। পেপ মানে ইনফ্লুয়েন্সিয়াল পারসন আছে না? জি স্যার। তো তার ইনফ্লুয়েন্সিয়াল পারসন থাকা মানে এটা হাই রিস্ক,
কাজে ফরেন ব্যাংকগুলি আপনাকে অ্যানুয়াল রিভিউ করে, যে ব্যাংকে মনে করেন মেম্বার পার্লামেন্ট আছে বা পলিটিশিয়ান আছে, হ্যাঁ, বা তার আত্মীয় আছে, হ্যাঁ, বোর্ডে, সেইগুলিকে তারা হাই রিস্ক মনে করে এবং সেই হিসাবে তারা অ্যানুয়াল রিভিউ করে। আপনি যে করেসপন্ডেন্ট রিলেশনশিপ করছেন তার ক্ষেত্রে আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করছেন, এই যে সিডিডি এই ফর্মটাই তো ইউজ করবেন। উলসবার্গ করেসপন্ডেন্ট ব্যাংকিং ডিউ ডিলিজেন্স কোয়েশ্চেনার যেটা, আপনি তাকে বলবেন তুই এটা ফিল করে দে আমারে, সে এটা কমপ্লিট করে দিবে আপনাকে। তার বেসিসে আপনি অ্যাসেস করবেন যে আপনি সে কোন রিস্কে পড়ে, হ্যাঁ, এবং সেই হিসাবে তার সাথে আপনি রিভিউ করবেন। হাই রিস্ক হলে এভরি ইয়ার, লো রিস্ক হলে এভরি 3 ইয়ার করতে পারেন, যেহেতু ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক 5 ইয়ার করতে পারেন বাংলাদেশের রেগুলেশন অ্যাবাইড করলেন। বাট ইট অল ডিপেন্ডস অন ইউ, how you treat that customer, how risky that foreign correspondent bank is for your bank. Thank you, sir. আমরা আর 2 জনের কোশ্চেন নিব, তারপরে আমাদেরকে সেশনটা ক্লোজ করতে হবে, কারণ স্যারেরও অ্যাপয়েন্টমেন্ট আছে এবং আমি শিওর আপনাদেরও কাজ আছে। সো আমরা শেষ করব, আর 2 জনের কোশ্চেন নিব, যদি কারো কোশ্চেন থাকে তারপরে আমরা কনক্লুড করব আমাদের কনক্লুডিং রিমার্কস দিয়ে। সরোয়ার ভাই, আসসালামু আলাইকুম। আমি খালেদ বলছিলাম শাহজালাল ইসলামী ব্যাংক থেকে। ওয়ালাইকুম আসসালাম। কোন ব্যাংকেরই তো এবিসি পলিসি নাই, এই ব্যাপারটা কিভাবে আমরা অ্যাড্রেস করব? মানে এখনো আমরা এবিসি পলিসিটা করতে পারছি না, কোনো ব্যাংকই করতে পারছি না। আমাদের সমস্যাটা কি, আমরা কেন পারছি না? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে সদ ইচ্ছা নাই। হ্যাঁ, সদ ইচ্ছা থাকলে এটা হয়ে যেত, এটা গুরুত্ব মনে করছেন না। আচ্ছা, না মানে বেশিরভাগ ব্যাংকই, মানে আমি একটা ব্যাংকেরও না, এটা একটু একটু আনইউজুয়াল লাগে যে আমরা চেষ্টা করছিলাম করতে, কারণ আমরাও ডিফিকাল্টিস ফেস করতেছি, যাচ্ছে এটা কিভাবে করব, কিন্তু কোনো ব্যাংকই না। এটা শুনে একটু অবাক লাগছে যে কেন কোনো ব্যাংকই কেন করতে পারছে না। কোনো ব্যাংক করতে পারছে না বিকজ সি আপনাকে, মানে দিস ইজ অ্যানাদার প্রবলেম উইথ আওয়ার লোকাল ব্যাংকস। আপনি মনে করেন অনেক ব্যাংকের কোনো অটোমেটেড সিস্টেম নাই ফর ট্রানজাকশন মনিটরিং বলেন, স্ক্রিনিং বলেন। আবার অনেক ব্যাংকের অনেক সফিস্টিকেটেড সিস্টেম আছে, খুব কম ব্যাংকের আছে এরকম। তো আমি এক ব্যাংকের জানি যে তারা একটা সিস্টেম নিছে, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু দে হ্যাভ টেকেন ইট ফ্রম, তার সাথে এগ্রিমেন্ট করছে একটা লোকাল পার্টি যার কোনো এক্সপিরিয়েন্স নেই এই লাইনে, বাট হি ইজ ভেরি ওয়েল কানেক্টেড। তো সে এটাকে আইনা দিচ্ছে এবং এটা ইমপ্লিমেন্টেশন করার জন্য আরেকজন থার্ড পার্টি, একজন ইন্ডিয়া থেকে এনগেজ করছে। এনগেজ করলে সে আইসে ঢাকায় বসে আছে, হ্যাঁ, এটাকে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসাবে। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে আপনার যে হার্ডওয়্যার দরকার আপনি সেটা প্রকিউরও করেন নাই। তো সে 3 মাস 6 মাস বসে থেকে হোটেল মানে ভাড়া দিয়ে আপনাকে একটা বিল ধরায় দিয়ে চলে গেছে। এখন আপনি তো এইসব কন্ট্রাক্ট এই জন্য দরকার ছিল, বিফোর সিলেক্টিং দ্যাট ভেন্ডার আপনাকে একজন কনসালটেন্ট নেওয়া উচিত ছিল যে আপনি আপনার জন্য কোনটা প্রযোজ্য, আপনার ব্যাংকের জন্য যেটা ফিট ফর পারপাস, সেই ধরনের সিস্টেম। এন্ড আপনি কোনো কনসালটেন্ট এনগেজ করবেন না, কেন পয়সা দিতে হবে? এটা যদি করতো তাইলে আপনাকে সে আপনার, কেন এক এক ব্যাংকের তো সিচুয়েশন এক এক রকম, তাই না? তার কাস্টমার বেস একরকম, তার ব্যালেন্স শিট সাইজ একরকম, তার লোকবল, কিছু কিছু সিস্টেম আছে ইউনিট ভেরি হাইলি ট্রেন্ড পিপল, আপনার সেই লোকবলই নাই, আপনি একটা সিস্টেম লয়ে এসেছেন অনেক সফিস্টিকেটেড, তাহলে তো চলবে না। তো এই কাজটা করা হয় না দেখে, এই কাজটা যদি করেন এরকম ইউ নিড টু এনগেজ সাম কনসালটেন্ট টু আপনাকে হেল্প করবে যে অ্যান্টি ব্রাইবারি পলিসি বানায় দেওয়ার জন্য। আপনি একটা ল ফার্মে কেউ দিতে পারেন, কত একটা এক্সাম্পল দিলাম, ইট ক্যান বি এ ল ফার্ম অলসো। তারা না, আপনাকে তো আবার আপনি যখন করবেনই অ্যান্টি ব্রাইবারি লোকাল রেগুলেশনও তো আপনাকে মানতে হবে। আমাদের লোকাল অ্যান্টি কারাপশন লর সাথে এরকম ইউকে অ্যান্টি ব্রাইবারি ল বা এফসিপিএ আমেরিকান বা এই যে উলসবার্গের যে স্ট্যান্ডার্ড, এগুলি মিলিয়ে সে একটা বানায় দিবে। আপনার সাথে কথা বলতে হবে, আসতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। এবং এইটাতে যারা এরকম করেছে এরকম লোক এনগেজ করতে পারেন বাইরে থেকেও,
and they can come and do it for you, but you don't want to spend that kind of money, so this will not happen. থ্যাংক ইউ সারার ভাই, থ্যাংক ইউ। আমি যেটা বললাম, যারা মাগনায় করতে চান তারা আপনার করেসপন্ডেন্ট ব্যাংকগুলি যেগুলি আছে গ্লোবাল, যাদের ব্যবসা দেন, তারে কোন ভাই আমার একটা করে দে, আমাকে এক কনসালটেন্ট পাঠায় দাও। ওলসবার্গের এবিসি পলিসিও একটা ভালো গাইডেন্স হতে পারে স্যার। ভাই আমি আর বিদেশে বেড়াইতে যাব না আমরা 2 বছর, এটার বিনিময়ে আমার এটা করে দাও। থ্যাংক ইউ সারার ভাই, থ্যাংক ইউ ফর এ গুড সাজেশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা উইথ সারা ভাই আপনার পারমিশন আমরা কনক্লুডিং রিমার্কস দিয়ে শেষ করতে চাচ্ছি, কারণ প্রায় 1 ঘন্টার সেশন ছিল, আমরা এটাকে প্রায় 1.5 ঘন্টারও উপরে হয়ে গেছে। আপনি যদি পারমিশন দেন আমরা কনক্লুডিং রিমার্কস দিয়ে শেষ করব স্যার। আমরা জানি আপনাদের হয়তো বা অনেক আরো কোয়েশ্চেন আছে, নো প্রবলেম। আমাদের এই সেশনটা আমরা রেকর্ডেড ভার্সন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে এটা দিয়ে রাখবো। এরপরেও আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে, ইউ ক্যান ডেফিনেটলি রিচ আস এনি টাইম। আমি নিজে পার্সোনালি আপনাদের সবাইকে একটা ইমেল পাঠিয়েছি আমাদের আজকের মিটিং এর লিংক দিয়ে, ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেনস থ্রু ইমেল অ্যাজ ওয়েল। তো আমি জাস্ট একটু শেষ করব যে আমি জাস্ট একটু দেখাতে চাই যে আমরা যে এনরুট, আমাদের ফেসবুকে একটা পেজ আছে এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট নামে। তো এখানে আমরা যেহেতু ট্রেনিং অর্গানাইজেশন, আমাদের অনগোয়িং সব ট্রেনিং গুলো এখানে দেয়া থাকে। আপনারা নিজেরা আপনাদের ট্রেনিং গুলো করতে পারেন এবং আপনাদের টিম মেম্বাররা যদি কেউ ইন্টারেস্টেড থাকে দে ক্যান অলসো এনরোল হিয়ার। আমাদের ট্রেনিং প্রোগ্রাম গুলো মাসব্যাপী ডিসেম্বর পর্যন্ত এখানে দেয়া আছে। ইভেন এই কোভিড টাইমেও আমরা দেখছি যে এনথুজিয়াজম দেখাচ্ছে সবাই লার্নাররা লার্নিং এর জন্য। এবং আমাদের এনরুটের পেজটা আছে এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট নামে, এবং সুদক্ষ যেটা আমাদের ই লার্নিং এর প্ল্যাটফর্মের পেজ, সেটা সুদক্ষ নামে আছে। স্পেলিংটা যদি সবাই একটু লক্ষ্য করেন, এটা যুক্তক্ষকে ইংলিশে আর কি ভেঙে লেখা, সুদক্ষ, SUDOKSHO। তো আমরা আশা করবো আপনারা আমাদের পেজগুলো একটু ফলো করবেন এবং আপনাদের যে কোনো কোয়েরি আমাদেরকে জানাবেন। এবং আমরা আশা করি যে আজকে দিস ইজ নট দ্য এন্ড, যদি আরো ডিটেইলে কারো AML সেফটি রিলেটেড কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয়, যেহেতু আমরা এই কমিউনিটির অলরেডি একজন মেম্বার এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট, AML সেফটি, ক্যামেলকো, ডিক্যামেলকো স্যারদের সাথে কাজ করে আসছেন, 30টা ব্যাংক আজকে এখানে জয়েন করলেন। আমরা ডেফিনেটলি আরো কিছু সেশন হয়তো বা অ্যারেঞ্জ করবো আপনারা চাইলে, তো সেটা একটা জিনিস থাকবে। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা জয়েন করেছেন। আজকে আমাদের এখানে 30টা ব্যাংক থেকে 80 জনের মতো রেজিস্টার করেছিলেন এবং আগেও বলেছি দেশে বাইরে থেকে জয়েন করেছেন। ইন্ডিয়া থেকে পার্টিসিপেন্টস ছিল, দুবাই থেকে পার্টিসিপেন্টস ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং উইথ আস। এবং BFIU থেকে স্যার জয়েন করেছিলেন, সো তাকেও অনেক ধন্যবাদ। আমি স্যারকে পেলাম না, স্যার হয়তো বা লিভ করেছেন, এখন থাকলে হয়তো বা ওনার কাছ থেকে একটু কনক্লুডিং রিমার্কটা শুনতাম। আর আমরা আপনাদেরকে সারোয়ার ভাই সবাই একটু রিকোয়েস্ট করছিল যে আজকে যে প্রেজেন্টেশনটা আপনি প্রেজেন্ট করলেন, এটার কি PDF ফরম্যাটটা কি তাদের সাথে শেয়ার করা যায় কিনা? আপনি যদি একটু পারমিশন দেন আমরা তাদের সাথে ইমেলের থ্রুতে শেয়ার করতে পারি। ঠিক আছে জি। সো আজকে এখানে শেষ করছি। আমি হাবিবা ইয়াসমিন, এনরুটে আমি এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট টিমটাকে লিড করছি। আপনাদের সাথে কোনো না কোনো সময় আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ ফর জয়েনিং আস।